আজকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকস এর নন কারেন্ট, দ্যাট মিনস হচ্ছে লং টার্ম। নন কারেন্ট মিনস হচ্ছে যে 1 বছরের বেশি সময় ধরে যেই লায়াবিলিটিস বা অ্যাসেটটা থাকে সেটা হচ্ছে লং টার্ম। 1 বছরের বেশি হইলে সেটা লং টার্ম বা নন কারেন্ট, আর 1 বছরের কম হইলে বা একটা পিরিয়ডের থেকে কম হইলে তখন সেটা হচ্ছে কারেন্ট। সো এর আগে আমরা লং টার্ম অ্যাসেট গুলা দেখেছিলাম, এখন আমরা দেখবো হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস। এটা আমাদের বুক 3 বা ভলিউম 3 এর লার্নিং মডিউল 8। এটা কমপ্লিট করার পরে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকস আর 2টা রিডিং বা 2টা মডিউল বাকি থাকবে। এখানে এলওএস এ বা প্রথম এলওএস এ কি বলেছে? ডিটারমাইন দি ইনিশিয়াল রিকগনিশন, ইনিশিয়াল মেজারমেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট মেজারমেন্ট অফ বন্ড। তার মানে আমরা বন্ড কি, বন্ড হচ্ছে একটা নন কারেন্ট লায়াবিলিটিস। সো বন্ড যখন ইস্যু করব তখন আমরা ইনিশিয়ালি কিভাবে রিকগনিশন করব এবং ইনিশিয়াল মেজারমেন্টটা কিভাবে হবে এবং সাবসিকুয়েন্টলি পরবর্তীতে মেজারমেন্ট গুলা কিভাবে হবে। তো প্রথমে আসি আমরা নন কারেন্ট লায়াবিলিটিস। কমনলি কি কি ধরনের আপনার নন কারেন্ট লায়াবিলিটিস হয়? একটা হচ্ছে লং টার্ম ডেব্ট। ডেব্টের মধ্যে কি আসে? বন্ডস পেয়েবল, লং টার্ম নোটস পেয়েবল। নোট বা বন্ড ইস্যু করলে সেটা পেয়েবল তৈরি হয়, সেটা হইতে পারে। আরেকটা কি হতে পারে? আমরা লিজ নিলাম, লিজ নিলে লিজ পেয়েবল যেটা, সেটাও আপনার লং টার্ম। লিজটা নর্মালি লং টার্ম হয়ে থাকে, যদিও আপনার লিজটা এমন হইতে পারে যে শর্ট টার্মের জন্য হতে পারে, বাট ইউজুয়ালি লিজগুলা লং টার্ম হয়ে থাকে। পেনশন লায়াবিলিটিস, পেনশনের জন্য ক্ষেত্রে যদি আমাদের কোনো পেনশন রিলেটেড লায়াবিলিটিস থাকে সেগুলো হতে পারে, অথবা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিস। অর্থাৎ আমরা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট লায়াবিলিটিস এর মধ্যে আমরা লায়াবিলিটিসটা দেখেছিলাম, যেটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিসটা নর্মালি কিছুটা সময় নেয় অ্যাডজাস্ট হওয়ার জন্য। সো এটাও আপনার লং টার্ম লায়াবিলিটিস এর মধ্যে বা নন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে পড়ে। এখন আমরা কিছু টার্মস দেখি। টার্মস গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে বন্ড। হোয়াট ইজ বন্ড? বন্ড আর কন্ট্রাকচুয়াল প্রমিসেস মেড বাই এ কোম্পানি to pay cash in future to its lenders in exchange for receiving cash in the present. সো আপনি টিপিক্যালি একটা বন্ডের কথা যদি চিন্তা করেন, বন্ড আপনি ইস্যু করলে কি হচ্ছে? আপনি সাথে সাথে একটা অ্যামাউন্ট অফ ক্যাশ পাচ্ছেন। তার এগেনস্টে আপনি কি প্রমিস করছেন? যারা আপনার এই বন্ডটা পারচেস করার সময় আপনার কি করছে? আপনাকে একটা পেমেন্ট করছে। তো এই পেমেন্টের এগেনস্টে আপনি যে প্রমিসটা করছেন সেটা হচ্ছে ইন ফিউচার আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্যাশ তাকে দিবেন। সেটা হতে পারে ওয়ান অফ ক্যাশ, অথবা হতে পারে যে আপনি পিরিয়ডিক বেসিসে দিবেন অ্যান্ড দেন আপনি ফেস ভ্যালুটা সবার শেষে দিবেন। হোয়াট এভার দ্য কেস মে বি, আপনি একটা ক্যাশ ইন ফিউচারে পে করবেন, সেটাই। সেটা কি, ইটস এ কাইন্ড অফ, এটা একটা কন্ট্রাক্ট। তাহলে যে হচ্ছে কি আপনার এটা পারচেস করছে আর যে ইস্যুয়ার, দুইজনের মধ্যে এটা একটা কন্ট্রাক্ট। হোয়াট ইজ বন্ড ইনডেঞ্চার? বন্ড ইনডেঞ্চার হচ্ছে টার্মস অফ দ্য বন্ড কন্ট্রাক্ট। এই যে বন্ডটা, বন্ডের যে টার্মস গুলাই হচ্ছে বন্ড ইনডেঞ্চার। বন্ড ইনডেঞ্চারের মধ্যে আপনার ডিটেলসে লিখা থাকে যে আপনার কি ক্যাশ ফ্লো হবে, কার কি রেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো আপনার বন্ড ইনডেঞ্চারে লেখা থাকে। কারণ একটা বন্ড তো ধরেন একটা যদি পেপার ডকুমেন্ট হয়, এটা ওয়ান পেজ একটা ডকুমেন্ট, সেখানে বা একটা সার্টিফিকেট কাইন্ড অফ হইতে পারে, সেখানে হয়তো বা আপনার ফ্রন্টে লেখা নাও থাকতে পারে। সো ইনডেঞ্চারটা তখন অ্যাটাচ করা থাকলো, অথবা হচ্ছে ব্যাক পেজ আপনার প্রিন্ট করা থাকলো, ঠিক আছে? তো সেখানে আপনার বলা থাকে যে আপনার বন্ড হোল্ডারের এখানে কি রেসপন্সিবিলিটি আছে, আর হচ্ছে ইস্যুয়ারের রেসপন্সিবিলিটি। এখানে মেইনলি ইস্যুয়ারের রেসপন্সিবিলিটি গুলাই আসে। তো এখানে লেখা থাকে যে ইস্যুয়ার কখন কি পেমেন্ট করবে, বা আর কি কি এই বন্ডের ক্ষেত্রে আর কি কি শর্ত প্রযোজ্য, সব ওখানে লেখা থাকে। The terms of the bond contract are contained in a document which is called an indenture বা বন্ড ইনডেঞ্চার বলা হয়ে থাকে। বন্ড ইনডেঞ্চারে বন্ডের টার্মস গুলা লেখা থাকে। ফেস ভ্যালু, হোয়াট ইজ ফেস ভ্যালু?
The face value of the bond is the amount of cash payable by the company to the bondholders when the bond matures. বন্ড যখন ম্যাচিউরড হবে, সে 5 ইয়ার্স এর একটা বন্ড, এট ম্যাচুরিটিতে যেই অ্যামাউন্টটা পে করা হবে সেটাই হচ্ছে ফেস ভ্যালু। সো তাহলে সে জিরো কুপন বন্ড, ওটার ফেস ভ্যালু কত? যে অ্যামাউন্টটা পে করা হবে। আপনার কুপন পেমেন্ট বন্ড, সেটার ফেস ভ্যালু কত? সেটাও হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা এট দ্য এন্ডে পে করা হবে। ধরেন আপনার $1000 একটা বন্ড, $1000 ফেস ভ্যালু, দ্যাট মিনস হচ্ছে আপনি এট দ্য এন্ড ফেস ভ্যালু যদি আপনার 1000 হয়, তাহলে হচ্ছে এট ম্যাচুরিটিতে আপনি কত পে করবেন? $1000 আপনার পে করতে হবে। দ্যাট মিনস ইস্যুয়ার পে করবে কাকে? বন্ড হোল্ডারকে। বন্ড যে হোল্ড করবে তাকে এট ম্যাচুরিটিতে $1000 পে করবে। দ্য ফেস ভ্যালু ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য প্রিন্সিপাল। এটাকে আপনার এই যে ফেস ভ্যালু, এটাকে প্রিন্সিপালও বলা হয় বা পার ভ্যালুও বলা হয়, স্টেটেড ভ্যালুও বলা হয় বা ম্যাচুরিটি ভ্যালুও বলা হয়। তার মানে আমরা ফেস ভ্যালুকে চাইলে প্রিন্সিপাল বলতে পারি, চাইলে পার ভ্যালু বলতে পারি, বা স্টেটেড ভ্যালু বলতে পারি, বা ম্যাচুরিটি ভ্যালুও বলতে পারি। কুপন রেট, হোয়াট ইজ কুপন রেট? আপনার প্রিন্সিপাল বা পার ভ্যালু বা ফেস ভ্যালুটা তো আপনি এট ম্যাচুরিটিতে দিবেন, এর মাঝে যদি আপনি কোনো পিরিয়ডিক্যালি কোনো পেমেন্ট করে থাকেন সেটাকে বলা হয়েছে কুপন রেট, তার মানে কুপন পেমেন্ট। ইউজুয়ালি আপনার যেটা হয় যে 6 মাস পর পর একটা কুপন দেয়া হয়, অনেক ক্ষেত্রে বছরে হইতে পারে, 3 মাসেও হইতে পারে। So the interest rate promised in the contract, which is the rate used to calculate the periodic interest payment, is referred to as the coupon rate বা nominal rate বা stated rate. আপনার পিরিয়ডিক্যালি যে রেটটা দেওয়া হবে সেটাই হচ্ছে আপনার কুপন রেট বা স্টেটেড রেট বা হচ্ছে নমিনাল রেট। মার্কেট রেট অফ ইন্টারেস্ট, মার্কেট রেট অফ ইন্টারেস্ট কোনটা? যেটা হচ্ছে মার্কেটে যেই রেট অফ ইন্টারেস্টটা বিদ্যমান সেটা হচ্ছে মার্কেট রেট অফ ইন্টারেস্ট। মার্কেট রেট অফ ইন্টারেস্ট ইজ দ্য রেট ডিমান্ডেড বাই পারচেজার্স অফ দ্য বন্ড গিভেন দ্য রিস্ক associated with future cash payment obligations of the particular bond issue. So market interest rate is the rate demanded by purchaser of the bond given the risk associated with future cash payment obligation of the particular bond. তার মানে এই বন্ডটার জন্য আপনার মার্কেটে যারা পারচেজার বা ইনভেস্টর তারা হচ্ছে গিয়ে যে রেটটা ডিমান্ড করে সেটাই হচ্ছে মার্কেট রেট অফ ইন্টারেস্ট ফর দ্যাট বন্ড। এখন আসেন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। Effective interest rate is the discount rate that equates the present value of two types of promised future cash payments to their selling price. That means হচ্ছে ধরেন আপনার এখন একটা বন্ড বিক্রি হচ্ছে মার্কেটে $900, ঠিক আছে? সো এই বন্ডটা ইন ফিউচারে ধরেন আপনার 6 মাস পরে, 6 মাস পরে ও পেমেন্ট করবে হচ্ছে ধরেন $20, তারপরে 12 মাসের সময় পে করবে ধরেন আরো $20, এন্ড দেন আপনার 18 মাসের সময় আরো $20 পে করবে, এন্ড দেন 24 মাসের সময় আপনার ফেস ভ্যালু 1000 প্লাস হচ্ছে গিয়ে কুপন পেমেন্ট $20, 1000 প্লাস 20, তার মানে হচ্ছে $1020 পে করবে। এখন আমরা যদি এটাকে এইগুলাকে আমরা নেগেটিভ বলতে পারি, নেগেটিভ ক্যাশ ফ্লো, আর এটাকে ধরেন পজিটিভ, তার মানে আমি যদি ইস্যুয়ার পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আমি $900 ইস্যু করে $900 পাচ্ছি, কিন্তু তার এগেনস্টে আমাকে ভবিষ্যতে $20 করে দিতে হবে, বা আমি $900কে নেগেটিভ দেখালে এইগুলাকে আপনি, তার মানে হচ্ছে দিস ওয়ান ইজ দ্য প্রেজেন্ট প্রাইস, বর্তমান প্রাইস হচ্ছে $900, ফেস ভ্যালু হচ্ছে $1000, এখানে কিছু কুপন পেমেন্ট আছে। এখন কথা হচ্ছে এই যে ক্যাশ ফ্লোটা, এই ক্যাশ ফ্লোটা ইকুয়েট করলে দ্যাট মিনস হচ্ছে এই যে 6 মাসের এটার একটা প্রেজেন্ট ভ্যালু হবে, তারপরে হচ্ছে আপনার 12 মাসেরটার একটা প্রেজেন্ট ভ্যালু হবে, এই যে সবগুলা প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বের করে এগুলাকে অ্যাড করলে $900 হইতে হবে।
আচ্ছা, $900 হওয়ার জন্য এই প্রেজেন্ট ভ্যালু বের করতে আমরা কি করি, একটা ইন্টারেস্ট রেট ইউজ করে থাকি। তো আমরা যেই ইন্টারেস্ট রেট দিয়ে এই ফিউচারের ক্যাশ ফ্লো গুলাকে ডিসকাউন্ট করলে পরে বর্তমান প্রাইসের সমান হবে, সেটাকেই আমরা বলে থাকি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। অর্থাৎ এখন যে রেটটা আছে মার্কেটে বা যে প্রাইসটা আছে, এটা ইকুয়াল হবে যেই রেট দিয়ে ফিউচারের ক্যাশ ফ্লো গুলাকে ডিসকাউন্টিং করলে, সেটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। For the issuing company, interest expense reported for the bond in the financial statement is based on effective interest rate. So যে কোম্পানিটা বন্ড ইস্যু করছে বা যে অর্গানাইজেশনটা বন্ড ইস্যু করছে, ও তার ইনকাম স্টেটমেন্টে যখন এক্সপেন্স দেখাবে, বন্ড সে ইস্যু করছে, বন্ড ইস্যু করে সে টাকা কালেক্ট করছে, তার এগেনস্টে কি তার একটা ফাইন্যান্সিং কস্ট আছে, সেটা কি ইন্টারেস্ট এক্সপেন্স। এই ইন্টারেস্ট এক্সপেন্সটা কি করতে হয়, প্রত্যেক পিরিয়ডে ইন্টারেস্ট এক্সপেন্স কত হচ্ছে সেটা চার্জ করতে হয়। কোথায় চার্জ করতে হয়, আমাদের ইনকাম স্টেটমেন্টে চার্জ করতে হয়। সো যখন আমরা চার্জ করব, সেই ক্ষেত্রে আমরা যে রেটটা ইউজ করব ক্যালকুলেট করার জন্য, সেটাই হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। সে আমরা এই এক্সাম্পলটাতে যদি হচ্ছে আপনার $1000 ম্যাচুরিটি বা ফেস ভ্যালুর বন্ডটা যদি $900 এখন ইস্যু করা হয়, তাহলে তার প্রথম বছর যখন হিসাব করা হবে যে তার ইন্টারেস্ট এক্সপেন্সটা কত, তখন কি করা হবে, কুপন পেমেন্টটাকে কাউন্ট করা হবে না। যেটাকে কাউন্ট করা হবে সেটা হচ্ছে এই যে কেরিং ভ্যালু বা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড, যে $900, এই $900 মাল্টিপ্লাইড বাই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। কোন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যেই ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা ইস্যু করার সময় ছিল, তার মানে এই যে $900 যখন ইস্যু করা হইলো, ওই সময় ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত, যেই রেটটা, সেটা ধরেন এখানে যদি আই ডোন্ট নো মেবি 10%, যদি 10% হয়ে থাকে, তাহলে আপনি $900 উপরে 10%, তার মানে আপনি $90 প্রথম বছর ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে দেখাবেন। পরের বছর আপনি কি করবেন, আপনার যেই রেটটা এই ইন্টারেস্ট এক্সপেন্স চার্জ করার পরে আপনার যেইটা কেরিং ভ্যালু থাকবে, ওই কেরিং ভ্যালুর উপরে বেস করে আপনি পরের বছর হচ্ছে আবার ইন্টারেস্ট চার্জ করবেন। এখন আসেন আমরা আমাদের অ্যাকচুয়াল যে এলওএসটাতে আসি। এলওএস এ কি বলছে, যে একটা বন্ড যখন আমরা ইস্যু করব, তখন আমরা ইনিশিয়ালি রিকগনাইজ করব কিভাবে, কোথায় রিকগনাইজ করব, ইনিশিয়াল আমাদের মেজারমেন্টটা কি হবে এবং পরবর্তীতে আমাদের মেজারমেন্টটা কিভাবে হবে, কোথায় হবে। সো এখন একটা বন্ড ধরেন ইস্যুড হলো অ্যাট পার, তার মানে হচ্ছে পার ভ্যালু যদি $1000 হয়, ধরেন পার হচ্ছে $1000, তার মানে কি, তার মানে হচ্ছে আপনার অ্যাট ম্যাচুরিটিতে যে বন্ড হোল্ডার থাকবে তাকে $1000 পে করতে হবে। ঠিক আছে, ধরেন এই ক্ষেত্রে একটা কুপন পেমেন্ট আছে, ধরেন কুপন রেট হচ্ছে এখানে, আমরা ধরে নিলাম কুপন রেট হচ্ছে 5%। সে আমরা হিসাব সহজ করার জন্য এটা অ্যানুয়াল কুপন আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তো এখন আমরা বন্ডটা ইস্যু করলাম অ্যাট পারে। কততে ইস্যু হলো, অ্যাট পারে ইস্যু হলো, তার মানে হচ্ছে আমরা যখন ইস্যু করলাম, আমাদের ইনভেস্টররা $1000 দিয়ে এটা পারচেস করলো। ঠিক আছে, তো পারচেস করলে আমরা কি পেলাম, অ্যাজ এন অর্গানাইজেশন বা অ্যাজ এ ইস্যুয়ার আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে $1000 পেলাম, তাই তো। তাহলে $1000 পেলে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং সিএফএফ উইল বি আপ বাই দ্য সেল প্রসিড। তার মানে আমাদের ক্যাশ ফ্লো, ধরেন আমরা একটাই বন্ড ইস্যু করছি, তাহলে কি হবে, ক্যাশ ফ্লো আমাদের $1000, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং $1000 বেড়ে যাবে, তাই তো। তার মানে পজিটিভ ইনফ্লো হবে, ক্যাশ ইনফ্লো হবে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ। আর কি হবে, যেহেতু আমাকে একটা লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে, ভবিষ্যতে আমাকে এটা রিপেমেন্ট করতে হবে, সো আমি যেই পরিমাণ সেল প্রসিডটা পাবো, দ্যাট মিনস $1000 আমি পাচ্ছি, এটা কি হবে, এটা আমি লায়াবিলিটি হিসাবে দেখাবো। কোথায় দেখাবো, আমাদের ব্যালেন্স শিটে। তার মানে আমাদের ব্যালেন্স শিটে লায়াবিলিটি অফ বন্ড আপ বাই দ্য সেল প্রসিডস, তার মানে $1000 আমার লায়াবিলিটি আপ হবে, বন্ড লায়াবিলিটি আপ হবে ব্যালেন্স শিটে।
তার মানে দুইটা এন্ট্রি, একটা হচ্ছে ক্যাশ ফ্লো বাড়ছে ফ্রম ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং, আর একটা হচ্ছে কি লায়াবিলিটি আমার আপ হয়ে যাচ্ছে ব্যালেন্স শিটে। তো ইনিশিয়ালি আমার যেই মেজারমেন্ট গুলা, মেজারমেন্ট মিনস হচ্ছে এখানে আমি আসলে কোনো ধরনের যে এন্ট্রি দিতে হচ্ছে ইনিশিয়ালি আদার দেন দিস টু কোনো এন্ট্রি না, বাট মেজারমেন্টের বেস গুলো আমরা ডিটারমাইন করে নেব। যেহেতু এট পারে ইস্যু হয়েছে সেহেতু ফেস ভ্যালু এবং সেল প্রসিড হচ্ছে সেম। তার মানে এই ক্ষেত্রে এফভি ফেস ভ্যালু আর হচ্ছে সেল প্রসিড ইকুয়াল। আর কি হবে, কুপন রেট উইল বি ইকুয়াল টু ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। কুপন রেট কি হবে, ইকুয়াল হবে ইআইএস এর। আচ্ছা, কেন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আর কুপন রেটটা সেম হবে? কারণ আমরা এট পারে ইস্যু করতেছি। এটা অনলি ওয়েন আমরা হচ্ছে গিয়ে বন্ড ইস্যু করতে পারি এট পারে, অর্থাৎ ফেস ভ্যালু এবং সেল প্রসিড যদি সেম হয় সেই ক্ষেত্রে অলওয়েজ কুপন রেট আর হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা সেম হবে। তার মানে এখানে আসলে কোনো এন্ট্রি ক্রিয়েট হইতেছে না, রেদার দেন আমরা ফাইন্ড আউট করতেছি যে হোয়াট উইল বি আওয়ার মেজারমেন্ট। পরবর্তীতে এই যে সাবসিকুয়েন্ট মেজারমেন্টটা করব কিসের উপরে বেস করে করব সেটাই আমরা এখানে ডিটারমাইন করছি। এখন আসেন সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। এটা তো হচ্ছে কি আমরা যখন আমরা ইস্যু করতেছি টাইম জিরোতে আমরা এটা এন্ট্রি করলাম। এখন ধরেন আমাদের টাইম ওয়ান মানে হচ্ছে গিয়ে বছরের ফার্স্ট ইয়ারের শেষে। এখন ফার্স্ট ইয়ারের শেষে গিয়ে আমাকে কি এন্ট্রি করতে হবে, একটা হচ্ছে আমাকে এন্ট্রি করতে হবে ইনকাম স্টেটমেন্টে কি এন্ট্রি করতে হবে, যে ইন্টারেস্ট এক্সপেন্স, বিকজ আমি বন্ড ইস্যু করে টাকা কালেক্ট করেছি, আই হ্যাভ টু পে সাম ইন্টারেস্ট অন ইট। তো যদি আমার পার ভ্যালু এবং হচ্ছে ফেস ভ্যালু সেম হয় তাহলে আমি ইআইআর কুপন রেট একই হবে। বাট আমরা অলওয়েজ বুঝার জন্য যেটা মনে রাখবো সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স বের করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ইআইআর। এখানে যেহেতু ইআইআর এবং কুপন রেট সেম, তাহলে কি হচ্ছে আমার যেই কেরিং ভ্যালু, কেরিং ভ্যালুটা হচ্ছে বছরের শুরুতে টাইম ওয়ানে আমার কেরিং ভ্যালু কত, বছরের শুরুতে যে $1000 যে আমি বিক্রি করলাম এটাই হচ্ছে আমার $1000 যে পেলাম এটাই হচ্ছে আমার কেরিং ভ্যালু। কেরিং ভ্যালু অফ কি, কেরিং ভ্যালু অফ লায়াবিলিটি। সো এই ক্ষেত্রে আপনার কেরিং ভ্যালু অফ লায়াবিলিটি কত, কেরিং ভ্যালু অফ লায়াবিলিটি হচ্ছে $1000 5%। $1000 হচ্ছে কেরিং ভ্যালু অফ লায়াবিলিটি, তার 5% হবে হচ্ছে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স, কত, $50। আচ্ছা এখানে একটা জিনিস আপনার, আচ্ছা ইন্টারেস্ট এক্সপেন্স যখন আমি বের করব তখন অলওয়েজ কি কেরিং ভ্যালু অফ লায়াবিলিটি এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার মাল্টিপ্লাইড বাই দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে এখানে হচ্ছে আমার এটা কি কেরিং ভ্যালু অফ লায়াবিলিটি বা বন্ড ইনটু এটা হচ্ছে ইআইএস $50। $50 কোথায় যাবে, আমি ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে দেখাবো ইনকাম স্টেটমেন্টে, এটা আমার একটা খরচ। এখন আসেন ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে আপনার যখন আপনার হচ্ছে গিয়ে পার ভ্যালু এবং হচ্ছে গিয়ে সেল প্রসিড সেম হবে, ফেস ভ্যালু আর হচ্ছে আপনার এটা কি বলে সেল প্রসিড সেম হবে, তখন হচ্ছে আমরা ব্যালেন্স শিটে আমাদের ক্যারিং ভ্যালু অফ দ্য বন্ড সেখানে কোনো চেঞ্জ হবে না। নো চেঞ্জ ডিউরিং দ্য টার্ম অফ দ্য বন্ড। বন্ডের টার্ম অর্থাৎ ম্যাচুরিটির আগ পর্যন্ত ক্যারিং ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না। কেন হবে না, কারণ আমাদের ফেস ভ্যালু আর হচ্ছে সেল প্রসিড সেম ছিল। অ্যাট ম্যাচুরিটি অর্থাৎ হচ্ছে টাইম ওয়ানে না, ধরেন এইটার যদি ম্যাচুরিটি আমরা যদি বলি 5 ইয়ার্স, ম্যাচুরিটি ধরেন 5 ইয়ার্স, তাহলে 5 ইয়ার্স অর্থাৎ টি ইকুয়াল টু 5, টি ফাইভে গিয়ে আমরা কি করব, তখন শুধুমাত্র ব্যালেন্স শিটে এন্ট্রি হবে বা এফেক্ট করবে, সেটা কি এফেক্ট করবে, আমরা লায়াবিলিটিটাকে রিডিউস করব, লায়াবিলিটি ফ্রম অফ দ্য বন্ড উইল গো ডাউন টু জিরো। তার মানে বন্ড হচ্ছে গিয়ে
কি হবে, জিরো হয়ে যাবে। বিকজ কেন জিরো হয়ে যাবে, আমরা তো অ্যাট ম্যাচুরিটিতে পেমেন্ট করে দিব পুরা অ্যামাউন্টটা, ফেস ভ্যালুটা আমরা যখন পে করে দিব তখন আমার লায়াবিলিটিটা জিরো হয়ে যাবে। তার মানে ইন বিটুইন দ্য টাইম আমার ব্যালেন্স শিটে আসলে কোনো ধরনের এফেক্ট হবে না। এখন আসে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু এভরি ইয়ার এটা এফেক্ট করবে, যেহেতু এটা কুপন পেমেন্ট বন্ড। তাহলে টাইম ওয়ানে কুপন পেমেন্ট ইজ রিপোর্টেড ইন দ্য সিএফও। আপনার T1, T1-এ আমাদের ক্যাশ আউটফ্লো, আমরা অ্যাকচুয়াল ক্যাশ আউটফ্লোটাকে এখানে চিন্তা করব। T1-এ আমরা কি করব, আমরা যেইভাবে আমরা কুপন পেমেন্টটা বের করব সেটা হচ্ছে কুপন ইকুয়াল টু ফেস ভ্যালু ইনটু কুপন রেট। সো ফেস ভ্যালু কত এখানে, $1000 ইনটু কুপন রেট হচ্ছে 5% ইকুয়াল টু 50। এইটা আমাদের কি হবে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, সিএফও তে আমরা ক্যাশ ক্যাশ আউটফ্লো হিসেবে দেখাবো। ঠিক আছে, যদিও আমরা আমাদের আইএফআরএস অনুযায়ী আমরা চাইলে সিএফও তেও দেখাইতে পারি এটা, আবার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিংও দেখাতে পারি, বাট ইউএস গ্যাপ অনুযায়ী সিএফও তে দেখাতে হয়। তো আমরা ইন জেনারেল ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখানো হয়েছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনে। সো আমরা কুপন পেমেন্টটা সিএফও তে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে, সেই $50 ইনকাম স্টেটমেন্টে যেটা সেই রকমই তো আসলো, কিন্তু ওয়ার্ডিং গুলা কেন চেঞ্জ? ঠিক আছে, আইএসসি ইনকাম স্টেটমেন্টে ইন্টারেস্ট এক্সপেন্স বের করার সময় আমরা বললাম ক্যারিং ভ্যালু ইনটু ইআইএস, কিন্তু দিন শেষে ক্যারিং ভ্যালু আর ফেস ভ্যালু সেম, কুপন রেট আর ইআইএস সেম। হ্যাঁ, এটা সেম বিকজ আপনার পার ভ্যালু বা ফেস ভ্যালু এবং হচ্ছে সেল প্রসিডটা সেম। যদি সেম না হয় তাহলে কিন্তু ডিফার করবে। তাহলে আমাকে কুপন পেমেন্ট বের করার সময় এভাবেই বের করতে হবে, কুপন ইকুয়াল টু এফভি ইনটু কুপন রেট, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আমাদের থাকবে না। অ্যাট ম্যাচুরিটিতে যখন আমাদের টি ইকুয়াল টু 5 হবে, অ্যাট ম্যাচুরিটিতে কি হবে, আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা বা ফেস ভ্যালুটা রিপে করে দিব, তখন আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং সিএফএফ এ আমরা কি দেখাবো, ক্যাশ আউটফ্লো। ক্যাশ আউটফ্লো হবে হচ্ছে $1000, $1000 ক্যাশ আউটফ্লো হবে। সো এই যে আমরা এখানে যেটা দেখলাম সেটা কি, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা অ্যাট পারে বন্ড ইস্যু করছি। তো এই জিনিসটাই আপনারা এই এক্সাম্পল ওয়ানটা একটু দেখলে পরে আপনাদের কাছে আরো বেশি হয়তো বা ক্লিয়ার হবে। বইয়ের এক্সাম্পল ওয়ান। এখন আসেন যে আমরা তো অ্যাট পারে ইস্যু করলাম। অ্যাট পার মিনস হচ্ছে, অ্যাট পার মানে হচ্ছে আপনার ফেস ভ্যালু ইকুয়াল টু প্রাইস। কিন্তু এমনও তো হইতে পারে যে আমরা ফেস ভ্যালুতে ইস্যু করতে পারছি না, আমরা কম প্রাইসে ইস্যু করতেছি। তার মানে হচ্ছে ফেস ভ্যালু ইজ গ্রেটার দেন প্রাইস, তার মানে প্রাইস ইজ লোয়ার দেন ফেস ভ্যালু। বন্ড ইস্যুড এট ডিসকাউন্ট, ডিসকাউন্ট মিনস হচ্ছে আমরা যে প্রাইসে সেল করলাম বা সেল প্রসিড, প্রাইস বা সেল প্রসিড ইজ লোয়ার দেন এফি। তার মানে আমরা ডিসকাউন্টে ইস্যু করলাম। ধরেন এই ক্ষেত্রে আমরা $900 ইস্যু করলাম, $900 আমরা ইস্যু করলাম, কিন্তু এফবি বা ফেস ভ্যালু হচ্ছে $1000। তার মানে কি, আমাদের অ্যাট ম্যাচুরিটিতে আমরা $1000 পে করব, কিন্তু এখন আমরা সেল করলাম হচ্ছে $900। এখন ধরেন আমাদের ইন্টারেস্ট রেট বা ইন্টারেস্ট রেট না সরি কুপন রেট, কুপন রেট ফর এক্সাম্পল আপনার সে 10%, 10% হচ্ছে ধরেন আমাদের কুপন রেট। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন ইস্যু করলাম তখন কিভাবে কি রিকগনাইজ করব? প্রথমত আমাদের লায়াবিলিটি অফ দ্য বন্ড এটা কতটুকু হবে, এটা কি $1000 হবে নাকি $900 হবে? এটা হবে হচ্ছে টু দ্য অ্যামাউন্ট অফ সেল প্রসিড, তার মানে $900। তার মানে ব্যালেন্স শিটে আমরা লায়াবিলিটি হিসেবে শো করব যেই অ্যামাউন্টে আমরা সেল করলাম, অর্থাৎ ইস্যু প্রাইসে, ইস্যু প্রাইসটা আমাদের লায়াবিলিটি হিসেবে আমরা শো করব ব্যালেন্স শিটে। আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ সেখানেও কিন্তু আমরা যেই অ্যামাউন্টটা সেল প্রসিডটা পেলাম
সেই অ্যামাউন্টটাই শো করব, তার মানে $900 শো করব। মানে দুইটা জায়গায় ইনিশিয়ালি এন্ট্রিটা যাবে, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ আমাদের ক্যাশ ইনফ্লো পজিটিভ $900, আর হচ্ছে ব্যালেন্স শিটে আমাদের লায়াবিলিটি আপ হবে বাই $900। এরপরে আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে বেস গুলা কি হবে? ইনিশিয়াল মেজারমেন্টের সেল প্রসিড আমাদের $900 ইজ লেস দেন ফেস ভ্যালু $1000। এই ক্ষেত্রে কি হবে? যদি আমরা ডিসকাউন্টে ইস্যু করি সেক্ষেত্রে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট উইল বি লোয়ার দেন কুপন রেট। ঠিক আছে, তো আমাদের এখানে যদি সে ম্যাচুরিটি বা টেনিউর যদি বলি, সে ম্যাচুরিটি ধরেন আমাদের 2 ইয়ার্স, 2 ইয়ার্স হচ্ছে ম্যাচুরিটি। যদি ম্যাচুরিটি 2 ইয়ার্স হয় তার মানে হচ্ছে টাইম জিরোতে আপনি কি পাচ্ছেন? $900 পাচ্ছেন। টাইম ওয়ানে অর্থাৎ 1 বছর শেষে আপনাকে পে করতে হবে কুপন পেমেন্ট। কত পে করবেন? 10% অফ দ্য ফেস ভ্যালু, উইচ মিনস হচ্ছে $100 আপনাকে পে করতে হবে। টাইম টুতে অর্থাৎ সেকেন্ড ইয়ারের শেষে আপনি কুপন $100 প্লাস হচ্ছে ফেস ভ্যালু রিটার্ন করবেন, তার মানে $1100 আপনাকে পে করতে হবে বা ইস্যুয়ারকে পে করতে হবে, তাই তো? এখন দেখেন আমরা ইফেক্টিভ রেটটা যখন বের করব তখন কি করি? আমাদের এমন একটা রেট দিয়ে এগুলোকে ডিসকাউন্টিং করতে হবে যাতে করে আমাদের প্রেজেন্ট ভ্যালু বা প্রাইস $900 সমান হয়। তো সেটা কত হবে? ধরেন আমরা যদি সেটা বের করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্যাশ ফ্লো ফাংশনটা ইউজ করতে পারি, অথবা আমরা হচ্ছে আমাদের টাইম ভ্যালু অফ মানি ফাংশন ইউজ করতে পারি। ধরেন আমরা ক্যাশ ফ্লো ফাংশনটা ইউজ করলাম, সেই ক্ষেত্রে আমাদের এখনকার ক্যাশ ফ্লো কত? আমরা $900 আমরা সে রিসিভ করতেছি, তারপরে 1 বছর পরে আমরা $100 পে করতে হবে, এন্টার, ডিভাইডেড, এরপরে আমরা সেকেন্ড ক্যাশ ফ্লোটা হবে $1100, এটাও নেগেটিভ, এন্টার। দেন আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আইআরআর ক্যালকুলেট করতে পারি। সো আইআরআর ক্যালকুলেট করলে আমরা যে রেটটা পাই সেটা হচ্ছে এই যে এই ক্যাশ ফ্লোটা, এখানে আইআরআর হচ্ছে 16.25%। তার মানে আপনি এই ক্যাশ ফ্লোটাকে ধরেন আপনার দিস ওয়ান, এই $100কে আপনি ডিসকাউন্টিং করবেন বা ডিভাইড করবেন 1 প্লাস 0.1625 দিয়ে, টু দি পাওয়ার 1। আর এই যে $1100 এটাকে আপনি ডিসকাউন্টিং করবেন কত দিয়ে? ডিভাইডেড বাই 1.1625 স্কোয়ার দিয়ে। সো ডিভাইড করলে আপনি যে ভ্যালুগুলো পাবেন সেগুলো কি? প্রেজেন্ট ভ্যালু। এই দুইটা প্রেজেন্ট ভ্যালু আপনি অ্যাড করলে যেটা পাবেন সেটা হবে হচ্ছে $900। ঠিক আছে, তো তার মানে আমাদের এই যে রেটটা, ইন্টারনাল রেটটা, এই রেটটাই হচ্ছে ইআইআর। তার মানে এখানে আমাদের ইআইআরটা কত? ইআইআর হচ্ছে 16.25%। এইটা কিন্তু আমাকে ইনিশিয়াল মেজারমেন্টের সময় আমাকে এটা বের করে ফেলতে হবে, কারণ এটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি ইন্টারেস্ট এক্সপেন্সটা বের করতে পারবো না। ঠিক আছে, তো এখন আসি আমরা সাবসিকুয়েন্ট মেজারমেন্টে। সো ইনকাম স্টেটমেন্টে আমরা কি করব? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এট দ্য টাইম অফ ইস্যুয়েন্স, এই যে একটা জিনিস খেয়াল রাখবেন, এট দ্য টাইম অফ ইস্যুয়েন্স অফ দ্য বন্ড। পরবর্তীতে মার্কেটে কি হচ্ছে এসব আমাদের জানার দরকার নাই। তার মানে এই ক্ষেত্রে কি হবে? 16.25% মাল্টিপ্লাইড বাই বন্ড ভ্যালু এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। এখন টাইম ওয়ানে যখন আমরা হিসাব করব তখন হচ্ছে গিয়ে $900 আমরা ইস্যু করলাম, মাল্টিপ্লাইড বাই 900। এখন যেটা আসবে সেটা হবে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সটা কত আসে? 0.1625 মাল্টিপ্লাইড বাই 900 ইকুয়াল টু 146। তার মানে ইয়ার ওয়ানে বা টাইম ওয়ানে, টি ওয়ানে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 146.25। এরপরে যে জিনিসটা আসবে যে কুপন পেমেন্ট রিপোর্টেড ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো তার মানে হচ্ছে আমাদের
T1 এ আমার কুপন পেমেন্ট কত? কুপন পেমেন্ট হচ্ছে 10% অফ দ্য ফেস ভ্যালু। তো 10% অফ দ্য ফেস ভ্যালু হলে কত হবে? ফেস ভ্যালু হচ্ছে $1000 ইন্টু আমার কুপন রেট হচ্ছে 10%, তার মানে $100। $100 কি ক্যাশ আউটফ্লো হচ্ছে, তাই তো? তো আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 146.25, আর আমি ইন্টারেস্ট অ্যাকচুয়ালি পে করতেছি 100। ইন্টারেস্ট না, কুপন আসলে অ্যাকচুয়ালি পে করতেছি 100, তার মানে এখানে একটা মিসম্যাচ তৈরি হয়েছে। এই যে $46.25 মিসম্যাচটা তৈরি হয়েছে, এইটা আসলে কি? এটা হচ্ছে অ্যামোর্টাইজেশন। কুপন পেমেন্ট, সেটা হচ্ছে কুপন পেমেন্ট কত? $100 মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্স কত? 146.25 is added to the bond liability during the term। তার মানে এখানে কত? 46.25। এটা আসলে আমরা বন্ডের সাথে, এটা যদিও এটা মাইনাস আসতেছে, মাইনাস না, আমরা অ্যাকচুয়ালি যেটা করব যে এটা আমরা বন্ডের সাথে অ্যাড করব। সো অলদো ইট ইজ মাইনাস, আমরা আসলে যেটা করব যে 900 এর সাথে 900 প্লাস 46.25, তার মানে হচ্ছে 946.25। এটা হবে আমাদের T1 এ, টাইম 1 এ আমাদের লায়াবিলিটি। তার মানে লায়াবিলিটি আমাদের T0 তে কত ছিল? 900 ইনিশিয়ালি। দেন বছর শেষে আমরা যে 46.25 ইন্টারেস্ট এক্সপেন্স, এটা 146.25 এর মধ্যে 100 আমরা পে করলাম অ্যাজ কুপন, বাকি 46.25 যেটা আমরা পে করলাম না, ইট উইল বি অ্যাডেড টু দ্য লায়াবিলিটি। দ্যাট মিনস হচ্ছে আমাদের বন্ডের যে লায়াবিলিটি সেটা আপ হয়ে যাবে 946.25 এ। এন্ড দেন কি হবে? আমরা এটা টাইম 1 দেখলাম, টাইম 2 তে গিয়ে কি কি হবে সেটাও দেখি এখানে। সো টাইম 2 তে গিয়ে আমরা এই যে গ্রিন কালারে যেটা দেখালাম এগুলো হচ্ছে টাইম 1 এ। এখন আমরা রেড কালারে আসি। টাইম 2 তে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স কত হবে? এটা হবে হচ্ছে 946.25। সেটা কি ক্যারিং ভ্যালু? টাইম 2 এর শুরুতে বা টাইম 1 এর শেষে বা ফার্স্ট ইয়ারের শেষে আমাদের যেই ক্যারিং ভ্যালুটা আমরা বের করলাম, মাল্টিপ্লাইড বাই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, দ্যাট মিনস হচ্ছে 0.1625 ইকুয়াল টু আপনার 946.25 মাল্টিপ্লাইড বাই 0.1625, এটা হচ্ছে আপনার 153.76। 153.76 হচ্ছে কি আমাদের সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স এটা কোথায় দেখাচ্ছি? ইনকাম স্টেটমেন্টে। এখন সেকেন্ড ইয়ারে আমাদের কুপন পেমেন্ট কত হবে? কুপন পেমেন্টে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ কুপন পেমেন্টের ফর্মুলাটা কি? ফেস ভ্যালু ইনটু আপনার কুপন রেট। দ্যাট মিনস হচ্ছে কুপন পেমেন্টে আমার কোনো চেঞ্জ নাই, $100 আমি পে করব। তো $100 যদি পে করি, সিমিলার ওয়েতে আমাদের T2 তে আমি ব্যালেন্স শিটে কি করব? আমি আমার বন্ড লায়াবিলিটিটা আপ করে ফেলবো টু দ্য এক্সটেন্ট যতটুকু আমি ইন্টারেস্ট এক্সপেন্স পে করি নাই। দ্যাট মিনস কুপন এবং ইন্টারেস্ট এক্সপেন্সের যে ডিফারেন্সটা, এই অংশটা আমি অ্যাড করব আমার কেরিং ভ্যালুর সাথে। সো আমার টাইম 1 এর শেষে বা টাইম 2 শুরুতে আমার বন্ডের কেরিং ভ্যালু ছিল 946.25, 946.25 ছিল। প্লাস এখানে আনপেইড হচ্ছে 53.76, তাহলে কত হচ্ছে? এই দুইটা অ্যাড করলে আমাদের যেটা হচ্ছে 1000.01, আসলে রাউন্ডিং অফ এর কারণে হচ্ছে, যেটা হবে যে এটা 1000 এক্স্যাক্টলি 1000 হয়ে যাবে, তাই তো? এই 1000টা তার মানে সেকেন্ড ইয়ার শেষে আমার লায়াবিলিটি কত? 1000। এন্ড দেন কি হচ্ছে? দেন আমি হচ্ছে এই 1000টা পে করে দিচ্ছি। At maturity, face value repayment is reported in cash flow from financing। তার মানে আমি
ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ T2 তে কি করতেছি, $1000 মাইনাস করে দিচ্ছি, ক্যাশ আউটফ্লো হচ্ছে। সো দ্যাট আমার ব্যালেন্স শিটে কি হবে, এটা আপ করলাম তো আবার আমি যেটুকু পেমেন্ট করে দিচ্ছি, তার মানে $1000 আমি পে করে দিচ্ছি, $1000 এখান থেকে মাইনাস করে দিব, তার মানে T2 তে আমার ব্যালেন্স শিটে ব্যালেন্স থাকবে হচ্ছে 0। এখানে বুঝতে কি সমস্যা আছে? বুঝতে সমস্যা থাকলে বলবেন। সো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে যখন আমরা ডিসকাউন্টিং এ ইস্যু করছি। এখন আমরা তো প্রিমিয়ামেও ইস্যু করতে পারি, আমরা যেমন হচ্ছে গিয়ে এট পারে ইস্যু করতে পারি, আমরা ডিসকাউন্টে ইস্যু করতে পারি, অ্যাট দ্য সেম টাইম উই ক্যান ইস্যু এট প্রিমিয়াম। সো প্রিমিয়াম মানে কি, প্রিমিয়াম মানে হচ্ছে গিয়ে ফেস ভ্যালুর চেয়ে বেশি দামে ইস্যু করা, বা প্রাইসটা আপনার ফেস ভ্যালু থেকে বা সেল প্রসিডটা আপনার ফেস ভ্যালু থেকে বেশি, তার মানে প্রসিড ইজ হায়ার দেন ফেস ভ্যালু। ধরেন আমরা এটা ইস্যু করলাম হচ্ছে $1100, আর ফেস ভ্যালু ধরেন $1000। তো সিমিলার ওয়েতে আমরা ধরেন ইন্টারেস্ট রেট না, সরি, কুপন কুপন রেট কুপন রেট ধরেন আপনার 10%। ম্যাচুরিটি ক্যালকুলেশন ইজি করার জন্য ম্যাচুরিটি ধরেন আমাদের 2 ইয়ার্স, আর অ্যানুয়াল পেমেন্ট কুপনটা ধরেন বছরে একবার। তাহলে এখন আমরা প্রিমিয়ামে ইস্যু করছি, আমাদের ইনিশিয়াল রিকগনিশনটা কি হবে? ইনিশিয়াল রিকগনিশন আসলে কোনো ক্ষেত্রেই যেইভাবেই আমরা ইস্যু করি না কেন সেম, সেটা কি অলওয়েজ আমরা সেল প্রসিডটাকে ব্যালেন্স শিটে লায়াবিলিটি হিসাবে দেখাবো, আর হচ্ছে সেল প্রসিডটাকে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ পজিটিভ ইনফ্লো হিসেবে দেখাবো। তার মানে আমার লায়াবিলিটি এখানে কত, $1100। কখন? টাইম জিরোতে, T0-তে আমার লায়াবিলিটি হচ্ছে $1100। এন্ড দেন আমার ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো, সিএফএফ এ আমার ক্যাশ ইনফ্লো হবে T0-তে, ক্যাশ ইনফ্লো হচ্ছে $1100। এখন আমরা মেজারমেন্টের বেস গুলা দেখবো, যে সেল প্রসিড $1100 ইজ হায়ার দেন আমাদের ফেস ভ্যালু $1000, যেটা আমাদের অ্যাট ম্যাচুরিটিতে রিপেমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে কি হবে যদি এমন হয় সেল প্রসিড আপনার ফেস ভ্যালু থেকে বেশি, ইন দ্যাট কেস ইআইআর শুড বি লোয়ার দেন কুপন রেট। এখন আমরা ইআইআরটা, যেহেতু আমরা সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ক্ষেত্রে আমাকে ইআইআরটা ক্যালকুলেট করে নিতে হবে। ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লোটা আগে আমরা ডিটারমাইন করে ফেলি। সো টাইম জিরোতে আমার কি হবে, ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো হবে ধরেন 1100। টাইম ওয়ানে আমাকে কি করতে হবে, আমাকে কুপন পেমেন্ট করতে হবে 1000 ইন্টু 10%, তার মানে $100 আমার কুপন পেমেন্ট হবে। T2 তে গিয়ে কি করতে হবে, আমাকে $100 কুপন পেমেন্ট প্লাস হচ্ছে $1000 ফেস ভ্যালু, টোটাল $1100 আমার পেমেন্ট করতে হবে। তো তাহলে সিমিলার ওয়েতে আমরা ক্যাশ ফ্লো ফাংশন যদি ইউজ করি, ইউজ করলে আমরা আইআরআর ক্যালকুলেট করতে পারি। সো আইআরআরটা আপনার ক্যাশ ফ্লোতে চলে গেলাম 1100, CF1 মাইনাস 100, তারপরে হচ্ছে C2 হচ্ছে মাইনাস 1100। যদি তাই হয় তাহলে পরে আমরা আইআরআরটা ক্যালকুলেট করি। সো আইআরআর এখানে আসবে হচ্ছে 4.65%। আমরা আমাদের ক্যালকুলেটরে ক্যাশ ফ্লো ফাংশনে এগুলো ইনপুট দেওয়ার পরে আইআরআর এর গিয়ে কম্পিউট প্রেস করলে আমরা এই রেটটা পেয়ে যাব। সো এটাই কি, এটাই হচ্ছে আমার ইফেক্টিভ, এটাই হচ্ছে আমার ইআইআর। ইআইআর সো দ্যাট আমার ইআইআর এখানে কত, ইআইআর হচ্ছে 4.65%। এখানে একটু হালকা রাউন্ডিং আছে, রাউন্ডিং এর কারণে আমাদের সাথে সামান্য কয়েক পয়সা ডিফারেন্স হইতে পারে আমরা যখন করব তখন। সো ইটস ফাইন।
ইআইআর হচ্ছে আমাদের 4.65%। আর আমাদের বন্ড ভ্যালু এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড টাইম জিরোতে আমাদের বন্ড ভ্যালু হচ্ছে $1100। তার মানে 4.0465 মাল্টিপ্লাইড বাই 1100। সো আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স কত? ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 51.15। এটা আমরা কোথায় শো করব? আমরা হচ্ছে টাইম ওয়ানে, T1-এ আমরা শো করব হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টে। এটা কি? এটা ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স। এখন দেখেন টাইম ওয়ানে আমাদের কুপন পেমেন্টটা কত হবে? কুপন পেমেন্ট অলওয়েজ ফেস ভ্যালু মাল্টিপ্লাইড বাই কুপন রেট। তার মানে T1-এ আমার কুপন পেমেন্ট হচ্ছে $1000 মাল্টিপ্লাইড বাই 10% হুইচ ইজ $100। ফাইন। তাহলে আমার ব্যালেন্স শিটে এই লায়াবিলিটিটা টাইম ওয়ানে আমার লায়াবিলিটি কত হবে? T1-এ আমার লায়াবিলিটি কত হবে? লায়াবিলিটিটা হচ্ছে আমি যতটুকু এক্সট্রা পে করলাম সেটা হচ্ছে আমি ডিডাক্ট করব ফ্রম বন্ড লায়াবিলিটি। সো আমার বন্ড লায়াবিলিটি কত ছিল? 1100 ছিল বিগিনিং অফ দ্য পিরিয়ড। মাইনাস করব আমি হচ্ছে যে ডিফারেন্সটা, যতটুকু আমি এক্সট্রা পে করে দিলাম সেটা আমার লায়াবিলিটি থেকে। তার মানে এক্সট্রা যে পে করলাম, এই যে কুপন $100 পে করলাম, কিন্তু আমার ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 51.15। এই যে এক্সট্রা অংশটুকু পে করলাম সেটা কি আমাদের লায়াবিলিটিকে কমায় দিবে। সো 100 মাইনাস 51.15 ইকুয়াল কত হবে? আপনার 51.15 মাইনাস 100 ইকুয়াল টু 48.85 প্লাস 1100। তাহলে আমাদের যে ব্যালেন্সটা রিমেইনিং লায়াবিলিটি উইল বি গোয়িং ডাউন টু 1051.15। সো আমাদের এটা কি টাইম ওয়ানে আমাদের ব্যালেন্স শিটের লায়াবিলিটিটা আগে 1100 ছিল, এখন এক বছর পরে অর্থাৎ ফার্স্ট ইয়ার শেষে এই লায়াবিলিটিটা বন্ডের লায়াবিলিটিটা কমে হয়ে যাবে 1051.15। এখন আমরা সেকেন্ড ইয়ারে যখন চলে যাব তখন কি হবে? যখন আমরা ইয়ার টুতে গেলাম, টুতে গেলে প্রথমে আবার আমি ইনকাম স্টেটমেন্টে কত চার্জ করব সেটা ক্যালকুলেট করি। রেটটা সেম 4.65% ইন্টু বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে টাইম টুর শুরুতে আমার লায়াবিলিটি কত? 1051.15, 1051.15 ইকুয়াল টু ইন্টু 0.0465 equal to 48.87 ডলার, 48.88। এটা কি? এটা হচ্ছে টাইম টুতে আমার ইন্টারেস্ট এক্সপেন্স। সো এটা কমলো কেন? কারণ হচ্ছে আমার এই যে লায়াবিলিটিটা, বিগিনিং লায়াবিলিটিটা কমে গেছে সেই কারণে। এখন আসেন আমরা কুপন পেমেন্ট। কুপন পেমেন্ট টাইম টুতে কত হবে? সেম $1000 ফেস ভ্যালুর উপরে 10%, দ্যাট মিনস হচ্ছে কুপন পেমেন্ট আমি $100 করব। ঠিক আছে? তো $100 যদি আমি কুপন পেমেন্ট করি, আমার লায়াবিলিটি টাইম টুতে কত হওয়া উচিত? যদি আমি প্রিন্সিপাল রিপেমেন্ট না করি তাহলে আপনার কত হওয়া উচিত? তাহলে টাইম টুতে আমার প্রিন্সিপাল রিপেমেন্ট যদি না করি তাহলে হওয়া উচিত হচ্ছে বিগিনিং এ যেটা ছিল 1051.15, এটা হচ্ছে টাইম টু এর বিগিনিং এ ছিল, মাইনাস আমি $100 পে করলাম, সেখান থেকে আমার ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাকচুয়ালি হচ্ছে 48.88।
এক্সট্রা যতটুকু পে করলাম সেটা আমি এখান থেকে মাইনাস করলাম। মাইনাস করলে আপনি দেখবেন যে ক্যালকুলেশনে আসে সেটা আসবে হচ্ছে $1000। সো $1000, কিন্তু এই $1000 কি হচ্ছে, এটা হচ্ছে আমার ম্যাচুরিটি টাইম। সো দ্যাট এই $1000 আমি আবার কি করলাম, পেমেন্ট করে দিলাম। সো এই $1000 আমি কি করলাম, পেমেন্ট করে দিলাম অ্যাজ প্রিন্সিপাল টু দ্য ইনভেস্টর। তাহলে আমাদের টাইম টুতে ব্যালেন্স হয়ে গেল 0। আর এখানে এই যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখানে আমরা টাইম টুতে গিয়ে ক্যাশ আউটফ্লো, টাইম টুতে আমাদের সিএফএফ হচ্ছে, ক্যাশ আউটফ্লো হচ্ছে কত, $1000। তো টাইমটা যখন ম্যাচুরিটি হলো, ম্যাচুরিটিতে আমার ব্যালেন্স শিটে 0 হয়ে গেছে। আমি এই $1000 বা ফেস ভ্যালু আমি পে করে দিয়েছি। সো উই ডোন্ট হ্যাভ এনি মোর লায়াবিলিটি এট দ্য এন্ড অফ দ্য টাইম টু। তার মানে ম্যাচুরিটিতে আমাদের ফুল পেমেন্টটা হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে প্রসেস। এই প্রসেসটা ফলো করে আমরা কি করতে পারবো, আমাদের যদি কোশ্চেন আসে যে আপনার সেকেন্ড ইয়ারে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স কত হবে, আপনি এই স্টেপগুলো ফলো করে আপনি কিন্তু ফাইন্ড আউট করতে পারেন যে আপনার এক্সপেন্সটা কত হবে, যদি সেটা প্রিমিয়াম ইস্যু হয় অথবা ডিসকাউন্টে অথবা হচ্ছে অ্যাট পারে। আচ্ছা, এই যে এলওএস বি, বিটাও কিন্তু আমরা অলরেডি কাভার করে ফেলেছি। এখানে যখন আমরা এক্সাম্পলটা দিলাম তখন এটা অলরেডি কাভার্ড। প্লাস আপনারা হচ্ছে এক্সাম্পল, বইয়ের এক্সাম্পল নাম্বার 3 এবং 4 দেখলে আপনারা আবার রিভিউ করতে পারবেন থ্রু গোয়িং থ্রু এক্সাম্পল 3 অ্যান্ড 4। বাট আমরা আসলে এই যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের যে ক্যালকুলেশনটা সেটা আমরা দেখছি, ইন্টারেস্ট এক্সপেন্স ক্যালকুলেশনটাও আমরা দেখেছি, অ্যামোর্টাইজেশন অফ বন্ড ডিসকাউন্টও আমরা এখানে দেখেছি, ইন্টারেস্ট পেমেন্টটাও আমরা এই যে লাস্ট স্লাইডগুলোতে আমরা দেখেছি অলরেডি। এখন আসলে এক্সপ্লেইন দ্য ডিরিকগনিশন অফ ডেব্ট। একটা ডেব্ট আমাদের আছে, ধরেন আমরা একটা বন্ড ইস্যু করলাম, ইস্যু করার পরে এটা ধরেন 5 ইয়ার্স এর একটা বন্ড, কিন্তু আমরা 2 ইয়ার্স পরে ধরেন এটা আমরা ডিরিকগনাইজ করতে চাই, বা এটা আমরা হয়তোবা বন্ডটা আমরা পে অফ করে দিতে চাই, বাই ব্যাক করে ফেললাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে কি প্রসিজিওরটা কি বা কি করা করা হয় সেটাই আমরা এখানে দেখব। ইফ এ কোম্পানি ডিসাইডস টু রিডিম বন্ড বিফোর ম্যাচুরিটি, তার মানে কি আমাদের বন্ডটা ইস্যু করা হয়েছে, আমরা সময়ের আগে এটা রিডিম করে ফেলতে চাই বা বাই ব্যাক করে ফেলতে চাই, সো দ্যাট আমাদের আর কোনো লায়াবিলিটি থাকবে না। অ্যান্ড দাস এক্সটিংগুইশ দ্য লায়াবিলিটি আর্লি, ম্যাচুরিটির আগেই আমরা এটা লায়াবিলিটিটা পে অফ করে ফেলতে চাই। দ্য বন্ডস পেয়েবল অ্যাকাউন্ট ইজ রিডিউসড বাই দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য রিডিমড বন্ড। সো আমাদের ক্যারিং অ্যামাউন্ট আমরা হচ্ছে গিয়ে দেখলাম যে ইয়ার 1 এর শেষে ডিসকাউন্টের ক্ষেত্রে ক্যারিং অ্যামাউন্ট একরকম ছিল, প্রিমিয়ামের সময় আরেক রকম ছিল। দ্যাট মিনস যখন আমরা এটা রিডিম করতে চাচ্ছি ওই সময় আমাদের ক্যারিং অ্যামাউন্টটা কত আছে, সেই অ্যামাউন্টটুকু আমাকে কি করতে হবে, পেয়েবল থেকে বাদ দিয়ে দিতে হবে, তাহলেই তো আমার বন্ডস পেয়েবল 0 হবে। The difference between the cash required to redeem the bond and carrying amount of the bond is the gain or loss on extinguishment of the debt. এখন ধরেন আমাদের প্রিমিয়ামের ইস্যু এক্সাম্পলটাতে আমরা 1 বছর শেষে আমাদের বন্ডের লায়াবিলিটি কত ছিল, 1051.15 if I am not wrong। 105, 1051.15 ছিল হচ্ছে 1 বছর পরে আমার কেরিং ভ্যালু। তো আমি ধরেন আরেক বছর ইন্টারেস্ট দিতে চাই না, আমি এখনই আসলে এটা পে অফ করে দিতে চাই। করে দিতে গেলে এখন যদিও আমার কেরিং ভ্যালু 1051.15,
আমার ইনভেস্টরদের সাথে যে কন্ট্রাক্ট আছে, যেভাবে আমাদের টার্মস গুলো আছে, সেই অনুযায়ী আমাকে এখন রিডিম করতে গেলে তাকে দিতে হবে ধরেন $1080। তো $1080 যদি দিতে হয়, এই যে আপনি এক্সট্রা অ্যামাউন্টটা দিলেন, এক্সট্রা অ্যামাউন্ট অ্যারাউন্ড হচ্ছে $59 মতো এক্সট্রা পে করলেন, সেটা কি আপনি কেরিং অ্যামাউন্টের উপরে এক্সট্রা পে করছেন, তার মানে আপনার জন্য এটা লস। সো দ্যাট এটা কি হবে, ইট উইল বি কাউন্টেড, এই যে $28.85 এক্সট্রা দেওয়া হচ্ছে, দিস উইল বি কাউন্টেড অ্যাজ লস অন দ্য এক্সটিংগুইশমেন্ট অফ দ্য ডেট। তো লসটা কোথায় আমরা শো করব, আমরা ইনকাম স্টেটমেন্টে শো করে দিব। Under IFRS, debt issuance costs are included in the measurement of the liability and are thus part of its carrying value. সো আপনার ডেবটা যখন আমরা ইস্যু করেছে তখন যে কস্টগুলো ইনকার করে আইএফআরএস অনুযায়ী আমরা ডেবটের মধ্যে ওইটা ইনক্লুড করে রাখি, অর্থাৎ বন্ডস পেয়েবলের মধ্যে ওইটা ইনক্লুডেড থাকে, যেই কারণে এটা আলাদা করে আর হিসাব করার দরকার হয় না। আন্ডার ইউএস গ্যাপ, এই যে ডেট ইস্যুয়েন্স কস্ট আর অ্যাকাউন্টেড ফর সেপারেটলি ফ্রম দ্য বন্ডস পেয়েবল, তার মানে বন্ডস পেয়েবল আর হচ্ছে ডেট ইস্যুয়েন্স কস্ট আলাদাভাবে থাকে। এই ডেট ইস্যুয়েন্স কস্টটাকে প্রত্যেক বছর কি করা হয়, অ্যামোর্টাইজ করা হয়, অর্থাৎ লাইক ডেপ্রিসিয়েশনের মতো। যত বছরের বন্ড, ধরেন এটা 5 বছরের বন্ড, তাহলে 5 বছরে প্রত্যেক বছর 20% করে এটাকে আপনার অ্যামোর্টাইজ করে ফেলে। এখন 2 ইয়ার্স এর পরে বা 2 বছরের বন্ড, 1 বছর পরে 2 বছরে এই কস্টটা অ্যামোর্টাইজ করার কথা, কিন্তু সেটা ধরেন আপনার 1 বছর পরে এটা পে অফ করে দিচ্ছে, তখন এই ইস্যুয়েন্স কস্টটার কি হবে? বন্ডটাই তো নাই, তাহলে ইস্যুয়েন্স কস্টটা আমি পরের বছর কিভাবে চার্জ করবো? তখন যেটা করতে হবে, যখন আমি এই যে পে অফ করে দিব, তখন আপনাকে এটা রিকগনাইজ করে ফেলতে হবে। নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে পেয়েবল এন্ড আর অ্যামোর্টাইজড ওভার দ্য লাইফ অফ দ্য বন্ড, তার মানে 2 বছরের বন্ড হলে 2 বছর ধরে এটা অ্যামোর্টাইজ করার কথা ছিল। সেই ক্ষেত্রে আপনার আনঅ্যামোর্টাইজ যে অ্যামাউন্টটা থাকবে, ধরেন 2 বছর ধরেন $100 খরচ হয়েছে, $50 আপনি ফার্স্ট ইয়ারে অ্যামোর্টাইজ করছেন, বাকি $50 আপনি সেকেন্ড ইয়ারে অ্যামোর্টাইজ করার কথা। এমত অবস্থায় আপনি এটা রিডিম করে ফেলতেছেন, তখন আপনি কি করবেন, এনি আনঅ্যামোর্টাইজড ডেট issuance cost must be written off at the time of redemption and included in the gain or loss on the debt extinguishment। তার মানে ওই যে ডেট ইস্যুয়েন্স কস্টের যে রিমেইনিং অংশ থাকবে সেটাও আপনাকে গেইন বা লসের মধ্যে ইনক্লুড করে দিতে হবে। For example, a company reporting under IFRS has $10 million bond issuance with a carrying amount equal to its face value. 5 years remaining until maturity, the company redeems the bond at a call price. Call price $103 করে প্রতিটা বন্ড, মানে $100 বন্ড $103 করে সে রিডিম করছে, তার মানে $3 করে এক্সট্রা পে করছে। The redemption cost will be কত, $10.3, কারণ ওই যে 3% এক্সট্রা দিতেছে, দিয়ে রিডিম করতেছে $100 বন্ড, $100 ফেস ভ্যালুর বন্ডটা $103 রিডিম করতেছে। The company's loss on redemption will be 300,000 and carrying amount minus, that means হচ্ছে carrying amount minus 10.3 million। 10 million কত ছিল, carrying amount হচ্ছে 10 million মাইনাস আপনার হচ্ছে 10.3 million পে করা হচ্ছে, তাহলে এই যে 300,000 বা 0.3 million এক্সট্রা পে করা হচ্ছে, that will be loss on redemption. A gain or loss on the extinguishment of debt is reported on the income statement in a separate line when the amount is material. যদি আপনার এই লসটা একটা ম্যাটেরিয়াল অ্যামাউন্ট হয়, বড় অ্যামাউন্ট হয়, তাহলে হচ্ছে আলাদা একটা সেপারেট লাইন হিসেবে শো করতে হবে। যদি ম্যাটেরিয়াল না হয় তাহলে হচ্ছে আলাদা লাইন হিসেবে শো করার প্রয়োজন নাই। A company typically discloses further detailed about the extinguishment in the management discussion and analysis. সো নর্মালি এটা ডিটেলসটা আপনার ম্যানেজমেন্ট ডিসকাশন এবং অ্যানালাইসিসে কোম্পানি দিয়ে থাকে, যে ডিটেলসটা যে কত লস হইলো বা গেইন হইলো বা কি হইলো, ডিটেলসটা থাকে। And notes to the financial statement. In addition,
In a statement of cash flow prepared using indirect method, net income is adjusted to remove any gain or loss on the extinguishment of debt from operating cash flows, and the cash paid to redeem the bond is classified as cash used for financing activities. So রিডেমশনের জন্য যে ক্যাশ আউটফ্লোটা হয় সেটা আপনার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে থাকে, দ্যাট মিনস হচ্ছে সিএফএফ এ যায়। Next, LOS, describe the role of debt covenant in protecting creditors. ক্রেডিটরদেরকে প্রোটেক্ট করার জন্য আপনার ডেপ্ট কভনেন্টের রোলটা কি? ডেপ্ট কভনেন্টটা কি? ডিফারেন্ট রেস্ট্রিকশনস। এখন রেস্ট্রিকশনস কার উপর থাকে? ইস্যুয়ারের উপরে। কারণ ইস্যুয়ারের উপরে কে দেয়? এটা আসলে ইস্যুয়ার নিজেই বলে যে এই রেস্ট্রিকশন থাকবে। কেন বলে? কারণ হচ্ছে গিয়ে ইস্যুয়ার যখন একটা বন্ড ইস্যু করতে যায় তখন হচ্ছে তার যদি রেস্ট্রিকশন না থাকে, তার বাইন্ডিংস গুলো যদি ক্লিয়ার না থাকে, কেউ এটা কিনবে না। তাই তো? তার মানে বিক্রি করার সময় যেমন ধরেন আপনার মোবাইল অপারেটর, মোবাইল হ্যান্ডসেট যারা বিক্রি করে, হ্যাঁ, হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারার কোম্পানি, ওরা কি করে? ওরা ওইখানে বলে দেয় যে এটা গ্যারান্টি থাকবে 1 বছর। যদিও গ্যারান্টি না দিত তাহলে তো এটা নষ্ট হইলেও সার্ভিস তার দেয়া লাগতো না, কিন্তু সে কেন নিজে থেকে আগ বাড়ায় বলে যে 1 বছরের গ্যারান্টি, এর মধ্যে কোনো সমস্যা হইলে আমরা ঠিক করে দিব বা চেঞ্জ করে দিব। এটা বলার কারণ হচ্ছে দে ওয়ান্ট টু কিপ কনফিডেন্স টু দ্য বায়ার, তাই তো? অ্যাট দ্য সেম টাইম কভনেন্টের মাধ্যমে আপনার যে ইস্যুয়ার সে তার নিজের উপরে কিছু রেস্ট্রিকশন তৈরি করে, যেটা হচ্ছে আপনার ইনভেস্টরকে বা পারচেজার অফ দ্য বন্ডকে কি দেয়? একটা কনফিডেন্স দেয়, বা হচ্ছে গিয়ে সেটা কিছু ফেভার তৈরি করে, বা হচ্ছে তার জন্য প্রোটেকশন তৈরি করে। কার জন্য? আপনার যে পারচেস করতেছে বা ইনভেস্ট করতেছে তার জন্য। বোরোইং এগ্রিমেন্ট, দ্য বন্ড ইনডেঞ্চার ওফেন ইনক্লুড, বন্ড ইনডেঞ্চারের মধ্যে কি থাকে? টার্মস গুলা থাকে, তাই তো? ওইখানে অফেন ইনক্লুড রেস্ট্রিকশনস, কিছু রেস্ট্রিকশন ইনক্লুড করা থাকে, কল্ড কভনেন্টস, that protect creditors by restricting activities of the borrower. Who is the borrower? Borrower হচ্ছে issuer, তাই তো? issuer of the bond, borrower হচ্ছে issuer of the bond, আর ক্রেডিটরটাকে পারচেজার বা ইনভেস্টর or investor. So debt covenants benefit borrowers to the extent that they lower the risk to the creditors and thus reduce the cost of borrowing. So কি হয়? এই কভনেন্টস এর কারণে রিস্কটা কমে যায়, যে আপনি যে পারচেস করতেছেন আপনার এই ক্রেডিটের যে রিস্কটা আপনার কমে যায়। তার মানে আপনার রিস্কটা অনেক পেমেন্ট রিলেটেড বা এই রিলেটেড যে রিস্কগুলো আছে, এই রিস্কটা আপনার ডাউন হয় কভনেন্টের কারণে। আর ডাউন হইলে পরে কি হয়? রিস্ক যত কম, আপনার কি বরোয়িং কস্টটা, কার বরোয়িং কস্ট? ইস্যুয়ারের বরোয়িং কস্টটা তত কম হয়। অ্যাফার্মেটিভ কভনেন্টস, এখানে কভনেন্ট কিন্তু দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। সো অ্যাফার্মেটিভ কভনেন্টস কি করে? রেস্ট্রিক্ট দ্য বরোয়ার অ্যাক্টিভিটিস বাই রিকোয়ারিং সার্টেন অ্যাকশনস। তার মানে অনেক সময় কিন্তু কোশ্চেন আছে যে এটা কি অ্যাফার্মেটিভ কভনেন্ট নাকি নেগেটিভ কভনেন্ট। সো অ্যাফার্মেটিভ কখন বুঝবেন? যখন বলবে হচ্ছে গিয়ে মাস্ট ডু দিস, ডু দ্যাট, ঠিক আছে? অর্থাৎ পজিটিভ ওয়েতে বলবে। রিকোয়ারিং সার্টেন অ্যাকশনস, activities requiring certain actions, তখন সেটাকে আমরা বলবো affirmative covenant. For instance, covenants may require that the borrower maintains certain ratios over a specified amount or perform regular maintenance of real assets used as a collateral, ঠিক আছে? তার মানে যখন বলা হবে যে borrower must do this, that, must maintain this, তখন এটাকে বলতেছি affirmative covenant। আরেকটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ কভনেন্ট কি? যখন হচ্ছে গিয়ে বলা হবে যে বড়োয়ার এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, তখন হচ্ছে সেটা নেগেটিভ কভনেন্টস। লাইক নেগেটিভ কভনেন্টস রিকোয়ার্ড দ্যাট দ্য বড়োয়ার নট টু টেক সার্টেন অ্যাকশনস,
This covenant may restrict borrowers' ability to invest, pay dividend, make other operating and strategic decisions that might adversely affect company's ability to pay interest and principal. অর্থাৎ নর্মালি এই রেস্ট্রিকশন গুলো কিরকম রেস্ট্রিকশন থাকে, যেই অ্যাক্টিভিটি গুলো করলে পরে কোম্পানির ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল রিপেমেন্টের এবিলিটিটা কমে যায়, এই ধরনের কাজ নর্মালি রেস্ট্রিকশন করা থাকে থ্রু নেগেটিভ কভনেন্টস। যেমন হচ্ছে যে ইন্টারেস্ট পেমেন্টের আগে আপনার ডিভিডেন্ড পে করা যাবে না, ঠিক আছে, আগে ইন্টারেস্ট পে করে বা কুপন পেমেন্ট করে তারপরে হচ্ছে আপনাকে ডিভিডেন্ড পে করতে হবে। বরোইং এর একটা লিমিট থাকতে পারে যে সার্টেন কারেন্ট অ্যাসেট রেশিও সার্টেন থ্রেশহোল্ডে থাকতে হবে, বা লায়াবিলিটি একটা সার্টেন লেভেলের উপরে যাইতে পারবে না, এইরকম কিছু রেস্ট্রিকশন আপনার থাকতে পারে। কমন কভনেন্টস ইনক্লুড limitations on how borrowed monies can be used, maintenance of collateral placed as security, যে একটা হচ্ছে কি যে আপনি মানি যে বড় করা হচ্ছে বন্ড ইস্যুর মাধ্যমে সেটা কিভাবে ইউজ করবে সেটা ডিফাইন করা থাকতে পারে, বা সেখানে কোনো রেস্ট্রিকশন থাকতে পারে। তারপরে আপনার এই বন্ডের এগেইনস্টে যদি কোনো সিকিউরিটি প্লেস করা থাকে, মর্টগেজ থাকে, তাহলে সেগুলা কিভাবে মেনটেইন হবে সেই জিনিসগুলো বলা থাকতে পারে। রেস্ট্রিকশন অন ফিউচার বরোয়িং, ফিউচারে বরোয়িং আর কতটুকু করতে পারবে সেটার উপরে রেস্ট্রিকশন থাকতে পারে। তারপর কি রিকোয়ারমেন্টস দ্যাট লিমিট ডিভিডেন্ড, ডিভিডেন্ডের উপরে লিমিটেশন থাকতে পারে। নট নেসেসারি এগুলা সব থাকবেই, এগুলা থাকতে পারে। যত বেশি আপনার কভনেন্ট থাকবে তত কি আপনার রিস্ক কমে যাবে, রিস্ক কমে গেলে আপনার বরোয়িং কস্টও কমবে। Covenants may also specify minimum acceptable level of financial ratios such as like debt to equity ratio minimum কত হইতে হবে, কারেন্ট রেশিও মিনিমাম কতটুকু হইতে হবে, ইন্টারেস্ট কাভারেজ রেশিও কতটুকু হইতে হবে, এগুলো আপনার এই কভনেন্টের মধ্যে বলা থাকতে পারে। When a company violates debt covenant, it is a breach of contract. ভায়োলেট করলে কি হচ্ছে, আমাদের কন্ট্রাক্ট ব্রিচ হয়ে যাইতেছে। Depending on the severity of the breach, the terms of the contract, the lender may choose to waive the covenant, be entitled to penalty payment or higher interest rate, renegotiate, or call for payment of debt. Bond contracts typically require that the decision to call for immediate repayment be made on behalf of all bondholders by holders of some minimum percentage of the principal amount of the bond issue. এখানে যেটা বলতেছে যে আপনি যদি ডেপ্ট কভনেন্ট গুলা ভায়োলেট করে তাহলে কন্ট্রাক্টটা ব্রিচ হইতেছে। এখন এটা যদি সিভিয়ার হয় তাহলে হচ্ছে গিয়ে এমনও হইতে পারে যে চাইলে আপনার ক্রেডিটররা বা হচ্ছে বন্ড হোল্ডাররা আপনাকে ফোর্স করতে পারে যে ইমিডিয়েটলি রিপেমেন্টের জন্য, অথবা এটা যদি সিভিয়ার ওরকম না হয় ওয়েভ করে দিতে পারে, বা হচ্ছে পেনাল্টি থাকতে পারে। এটা বেসড অন যে আপনার আসলে কভনেন্টে কিভাবে বলা আছে ওই অনুযায়ী ডিফারেন্ট মেজারমেন্ট গুলা এখানে হতে পারে। Describe financial statement presentation of and disclosure relating to debt. Debt related আপনার প্রেজেন্টেশন আর হচ্ছে ডিসক্লোজার। Notes to financial statements provide more information on types and nature of a company's debt. So আপনার মেইন স্টেটমেন্টের মধ্যে আপনার টাইপ এবং নেচার গুলো অত ডিটেলসে দেখানো সম্ভব না, সেটা আপনার নোটসের মধ্যে ডিটেলসটা থাকে। These note disclosures can be used to determine the amount and timing of future cash outflows. The notes generally include, এই নোটস গুলো দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা যখন ফোরকাস্ট করতে চাই বা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে চাই, নোটস গুলো থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি যে আমাদের এই বন্ড বা ডেট রিলেটেড ক্যাশ আউটফ্লো বা কতটুকু হবে কখন। তো নর্মালি নোটস এর মধ্যে কি থাকে, স্টেটেড এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যেটা আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করলাম সেই ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা এবং স্টেটেড রেটটা থাকে। ম্যাচুরিটি ডেট, কতদিনে ম্যাচুরিটি হবে। রেস্ট্রিকশন ইম্পোজড বাই ক্রেডিটরস, কভনেন্ট থাকলে সেগুলো থাকে। কোলেটারাল প্লেসড ইফ এনি, যদি কোনো কোলেটারাল থাকে তাহলে সেটা ডিটেলস থাকে। দ্য অ্যামাউন্ট অফ শিডিউলড ডেট রিপেমেন্ট ফর দ্য নেক্সট 5 years, নেক্সট 5 বছরের শিডিউল রিপেমেন্ট শিডিউলটা থাকে।
নেক্সট হলো এক্সপ্লেইন মোটিভেশন ফর লিজিং অ্যাসেট ইনস্টেড অফ পারচেজিং দেম। আমরা পারচেজ না করে কেন লিজ করব, এটার পিছনে আমাদের মোটিভেশনটা কি? দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজ অফ লিজিং অ্যান অ্যাসেট কম্পেয়ার টু পারচেজিং ইট। এক নম্বর কি, লিজেস ক্যান প্রোভাইড এ লিজি লেস কস্টলি ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং এর কস্টটা আপনার কম হতে পারে একটা থিং। ইউজুয়ালি রিকোয়ার লিটল ইফ এনি ডাউন পেমেন্ট। নর্মালি আপনার ডাউন পেমেন্ট দেওয়ার আগে না, বাট আপনি পারচেস করতে গেলে আপনাকে ফুল পেমেন্টটা দিয়ে দিতে হচ্ছে ইনিশিয়ালি। অফেন অ্যাট এ ফিক্সড ইন্টারেস্ট রেট। নর্মালি আপনার যে লিজের যে পেমেন্টটা হয় একটা ফিক্সড রেটে হয়, ভেরিয়েবল হয় না। তার মানে আপনার নর্মালি কি হয়, লিজের সময় আপনার বলে যে পিরিয়ডিক্যালি এত টাকা করে দিতে হবে। সো মার্কেটে যদি আপনার রেটটা ভেরি করে, আপনি আসলে তাতে এফেক্টেড হন না। আপনি ওই যে ফিক্সড যেটা আপনার সাথে কথাবার্তা হয়েছে ওই রেটটাই, ওই অ্যামাউন্টটাই আপনাকে পে করতে হয়। Negotiated lease contract may contain less restrictive provision than other forms of borrowing. So আপনার অন্য বরোইং এর থেকে লিজের ক্ষেত্রে আপনার রেস্ট্রিকশন গুলা কম্পারেটিভলি কম থাকে। কারণ হচ্ছে আপনার লিজিং কোম্পানি আপনাকে ওই ইনস্ট্রুমেন্টটা বা মেশিনটা, ওই যে অ্যাসেটটা, সেই অ্যাসেটটা পারচেস করে দিচ্ছে, সেই জন্য আপনার রেস্ট্রিকশনটা কম থাকে। এবং ওই অ্যাসেটের ওনারশিপটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনার লিজিং কোম্পানির কাছে থাকে যতদিন পর্যন্ত রিপেমেন্টটা শেষ না হচ্ছে। A leasee can also reduce the lease's exposure to risk of obsolescence, residual value, and disposition to the lessee because the lessee does not own the asset. কি হতে পারে? Lease can also reduce lessee's exposure to risk of obsolescence. সো আপনি লিজ যদি নেন এবং টেকনোলজিটা যদি অবসোলিট হয়ে যায়, তাহলে এটার ওনারশিপটা যদি আপনার লিজিং কোম্পানির হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাজ এ লিজি যে আপনি যে লিজ নিচ্ছেন, আপনার উপরে এই রিস্কটা আসছে না। বা রেসিডুয়াল ভ্যালু বা ডিসপোজিশন, এগুলার আপনার আলটিমেটলি অ্যাসেটের যে রিস্কটা, এই রিস্কটা আপনার লিজিং কোম্পানির কাছে থাকছে। তার মানে আপনার অ্যাসেট রিলেটেড রিস্কটাও এক্ষেত্রে কম হচ্ছে। এগুলোই হচ্ছে মোটিভেশন ফর লিজিং অ্যান অ্যাসেট। নেক্সট হলো আপনার এক্সপ্লেইন দি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অফ লিজেস ফ্রম এ লেজিস পার্সপেক্টিভ। একটা লেজির পার্সপেক্টিভ থেকে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা। লেজি মানে কি? লেজি হচ্ছে যে লিজটা নিচ্ছে, লিজটা যে নিল, যে কোম্পানি লিজ নিল, তার মানে অ্যাসেটটা হায়ার করলো, সেই কোম্পানির পার্সপেক্টিভ থেকে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা কিভাবে হবে। আন্ডার আইএফআরএস অনুযায়ী হচ্ছে আপনার the lessee records depreciation expense on the right of use asset। অর্থাৎ যে কোম্পানিটা লিজ নিচ্ছে, সে তার বুকসে ডেপ্রিসিয়েশন চার্জ করে কিসের উপরে? রাইট অফ ইউজ অ্যাসেটের উপরে। ধরেন আপনি লিজ নিচ্ছেন হচ্ছে একটা মেশিন, যেটার ভ্যালু হচ্ছে $10 মিলিয়ন। সো এটার উপরে আপনি কি করবেন? ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। ধরেন আপনার 10% যদি ডেপ্রিসিয়েশন হয়, তার মানে আপনি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স চার্জ করবেন হচ্ছে $1 মিলিয়ন। অলদো আপনি এটা কিন্তু লিজ নিচ্ছেন, তখন লিজ নিলে পরে আপনি ডাইরেক্ট এটাকে আপনি আপনার অ্যাসেট যদিও বলতে পারতেছেন না, কিন্তু রাইট অফ ইউজ, এটাকে বলা হয়েছে রাইট অফ ইউজ অ্যাসেট। রিকগনাইজেস ইন্টারেস্ট এক্সপেন্স অন দ্য লিজ লায়াবিলিটি। তার মানে আপনি ডেপ্রিসিয়েশন 1 মিলিয়ন ধরেন, আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করলেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এট দ্য সেম টাইম আপনি আরেকটা জিনিস চার্জ করতেছেন, সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। সো লিজ লায়াবিলিটি, ধরেন আপনার লিজ লায়াবিলিটি হচ্ছে এখানে সে $10 মিলিয়ন। এটার উপরে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স, ধরেন আপনার যদি ইন্টারেস্ট রেট হয় 9%, তাহলে আপনি 0.9 মিলিয়ন, এটা আপনি কি করতেছেন? ইন্টারেস্ট এক্সপেন্স আপনি চার্জ করছেন।
reduces the balance of the lease liability for the portion of the lease payment that represents repayment of the liability. ধরেন আপনি এটা 5 ইয়ার্স এর উপর জন্য লিজ নিছেন, ঠিক আছে? সো সে আপনাকে এই পেমেন্টটা হচ্ছে কি এভরি ইয়ার আপনার 2 মিলিয়ন করে পে করতে হবে ফর এক্সাম্পল। সো আপনি পে করতেছেন কত? আপনি পে করতেছেন হচ্ছে 2 মিলিয়ন। এর মধ্যে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স কত? ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 0.9 মিলিয়ন। সো মাইনাস 0.9 মিলিয়ন। সো আপনার এই বছরের রিপেমেন্ট কত? 1.1 মিলিয়ন। তাহলে আপনার ক্যারিং ভ্যালু অফ দ্য লিজ কত হবে? ক্যারিং ভ্যালু অফ দ্য লিজ হবে হচ্ছে গিয়ে ব্যালেন্স অফ দ্য লিজ লায়াবিলিটি। লিজ লায়াবিলিটি আপনার ছিল হচ্ছে 10 মিলিয়ন। 10 মিলিয়ন থেকে 10 মিলিয়ন মাইনাস 1.1, যেটা আপনি প্রিন্সিপাল রিপেমেন্ট করলেন, তাহলে আপনার রিমেইনিং থাকবে হচ্ছে 8.9 মিলিয়ন। এটা কি? এটা হচ্ছে আপনার লিজ লায়াবিলিটি 1 বছর পরে। লিজ ট্রিটমেন্ট ইজ সিমিলার টু হ্যাভিং পারচেজড এ লং টার্ম অ্যাসেট ফাইন্যান্সড বাই এ লং টার্ম ইন্টারেস্ট বেয়ারিং লায়াবিলিটি। এটা কি? তার মানে আমরা দিন শেষে কি দেখতেছি? এটা আসলে আপনি একটা লোন নিলেন, লোন নিয়ে সেটা দিয়ে একটা লং টার্ম অ্যাসেট কিনলে যা হয় আপনার এখন আইএফআরএস অনুযায়ী আপনার লিজের ক্ষেত্রে সিমিলার ট্রিটমেন্টটাই হয়ে থাকে। তার মানে আপনি লিজ নিলেন, লিজ নিলে পরে আপনি যেটা করতে হবে আপনাকে হচ্ছে এই অ্যাসেটটাও আপনাকে দেখাইতে হবে আপনার বুকসে, আপনাকে ডেপ্রিসিয়েশনও চার্জ করতে হবে, আপনাকে লায়াবিলিটিও দেখাইতে হবে, লায়াবিলিটির উপরে ইন্টারেস্ট এক্সপেন্সও চার্জ করতে হবে, প্রিন্সিপাল রিপেমেন্টটাও দেখাইতে হবে, অ্যাজ ইফ লাইক আপনি লোন নিলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার আন্ডার ইউএস গ্যাপ। ইউএস গ্যাপে কিভাবে দেখায়? ইউএস গ্যাপে আপনার বেসড অন দ্য ইনহারেন্ট যে বিষয়টা আছে সেটার উপর বেস করে আমরা ফাইন্যান্স লিজ বা অপারেটিং লিজ দুই ভাগে ভাগ করতে পারি। আইএফআরএসও আগে দুটো অপশন দিত, ফাইন্যান্স আর অপারেটিং লিজ। এখন আর অপশনটা দেয় না অপারেটিং লিজের। আপনার এখন হচ্ছে ফাইন্যান্সলি, এখন শুধুমাত্র ফাইন্যান্স একটাই সিস্টেম, ফাইন্যান্স লিজ আন্ডার আইএফআরএস। US GAAP lazy accounting depends on whether the lazy categorizes the lease as finance lease or an operating lease. A finance lease is similar to purchasing an asset while an operating lease is similar to renting an asset. So যদি এটা অপারেটিং লিজ হয় তাহলে হচ্ছে শুধু রেন্টাল এক্সপেন্স বুক করবে, আপনার অ্যাসেটও রিকগনাইজ করার দরকার নাই, লায়াবিলিটিও রিকগনাইজ করার দরকার নাই, শুধু প্রত্যেক বছর ইনকাম স্টেটমেন্টে আপনার লিজ এক্সপেন্স বা রেন্ট হিসেবে দেখায় দিবে। আর ফাইন্যান্স লিজ হইলে আপনার আইএফআরএস এ যেভাবে আছে সেম ভাবেই আপনার একটু আগে আমরা যেটা ব্যাখ্যা করলাম এই সেম ওয়েতেই আপনার রেকর্ডিং করতে হবে। Criteria for categorizing a lease as finance lease include indicators that benefit and risk of owning the leased asset have been transferred to the lessee. ক্রাইটেরিয়াটা কি? আপনার যদি এমন হয় যে দিন শেষে অ্যাসেটটা লেজির কাছে, যে লিজ নিল তার কাছে চলে আসবে এবং রিস্ক অফ ওনিং দ্য অ্যাসেট আসলে লেজির কাছে, সেই ক্ষেত্রে সেটা ফাইন্যান্স লিজ হিসেবে কাউন্ট হবে। আর যদি রিস্ক গুলা থাকে হচ্ছে লেজরের, তার মানে যে লিজটা দিল তার, সেই ক্ষেত্রে হচ্ছে অপারেটিং লিজ হবে। আর লেজিস অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্স লিজ under US GAAP is same as described under IFRS. For an operating lease, the lessee recognizes single lease expense, which is a straight line allocation of cost of the lease over its term. So আপনার পিরিয়ডিক প্রত্যেক পিরিয়ডে যা পেমেন্ট করতেছে সেটা লিজ এক্সপেন্স হিসেবে দেখায় দিবে আন্ডার অপারেটিং লিজ। কিন্তু যদি এটা ফাইন্যান্স লিজ হিসেবে ক্লাসিফাই করে তাহলে আমরা আইএফআরএস এ যেভাবে দেখালাম সিমিলার ওয়েতে দেখাতে হবে। এখন আমরা এই যে কথাগুলো বললাম এটি আবার একটা ছকের মাধ্যমে যদি দেখি, all IFRS leases and US GAAP finance leases, IFRS এ লিজ নিলেই আপনার এই প্রসেসটা ফলো করতে হবে, আর যদি US GAAP এর ফাইন্যান্স লিজ হয় তাহলে হচ্ছে কি আমরা কি করতে হবে, ব্যালেন্স শিটে প্রথম স্টেপটা হচ্ছে ব্যালেন্স শিটে আমরা ROU রাইট অফ ইউজ অ্যাসেট দেখাবো, আর একটা হচ্ছে লিজ লায়াবিলিটি দেখাবো। আমরা যে এক্সাম্পলটা দিছিলাম সেক্ষেত্রে কি 10 মিলিয়ন আপনার
রাইট অফ ইউজ অ্যাসেট, আর ধরেন 10 মিলিয়ন আমাদের লায়াবিলিটি। ইনকাম স্টেটমেন্টের রিপোর্ট করব হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ধরেন আমরা যদি 10% করে ডেপ্রিসিয়েট করি, তাহলে ধরেন 1 মিলিয়ন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। কিভাবে? 10 মিলিয়ন ইন্টু ধরেন 10% আমরা ডেপ্রিসিয়েট করতেছি 1 মিলিয়ন ফার্স্ট ইয়ারে। রিপোর্ট ইন্টারেস্ট এক্সপেন্স অন লিজ লায়াবিলিটি। ইন্টারেস্ট এক্সপেন্স কত হবে? আমার হচ্ছে 10 মিলিয়ন হচ্ছে ইনিশিয়াল লায়াবিলিটি, এটার উপরে যদি আমার ইন্টারেস্ট রেট হয় 9%, তাহলে কি হবে? 0.9 মিলিয়ন হচ্ছে আমার ইন্টারেস্ট এক্সপেন্স। এগুলো কোথায় যাচ্ছে? ইনকাম স্টেটমেন্টে খরচ হিসাবে আমরা দেখাচ্ছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি হবে? রিডাকশন অফ লিজ লায়াবিলিটি ইজ এ ফাইন্যান্সিং ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, যতটুকু আমার লিজ লায়াবিলিটি রিডাকশন হচ্ছে, কতটুকু রিডাকশন হচ্ছে? ধরেন আমি পেমেন্ট করছি হচ্ছে 2 মিলিয়ন, এর মধ্যে আমার ইন্টারেস্ট এক্সপেন্স কত? ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 0.9 মিলিয়ন, তাহলে আমার রিডাকশন কত? রিডাকশন হচ্ছে 1.1 মিলিয়ন। এটা কি? এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিং ক্যাশ আউটফ্লো। তার মানে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে আমার আউটফ্লো হচ্ছে 1.1 মিলিয়ন। ইন্টারেস্ট portion of the lease, interest portion of lease payment is either an interest portion, যেটা এই যে 0.9 মিলিয়ন, এটা যে আমরা পে করতেছি, যে 2 মিলিয়ন, 2 মিলিয়নের মধ্যে কি 1.1 মিলিয়ন হচ্ছে ফাইন্যান্সিং এ চলে যাচ্ছে, বিকজ এটা আমাদের লিজ লায়াবিলিটি কমে যাচ্ছে এটার কারণে। বাকি যে 0.9 মিলিয়ন, এইটা আমরা অপারেটিং এও দেখাইতে পারি বা ফাইন্যান্সিং এও দেখাইতে পারি আন্ডার আইএফআরএস, আর ইউএস গ্যাপে এটা অপারেটিং এই দেখাতে হবে। ইন্টারেস্ট পোর্শন অফ দ্য লিজ পেমেন্ট ইজ ইদার এন অপারেটিং অর ফাইন্যান্সিং ক্যাশ আউটফ্লো আন্ডার আইএফআরএস, এন্ড অপারেটিং ক্যাশ আউটফ্লো আন্ডার ইউএস গ্যাপ। তার মানে ইউএস গ্যাপে আমরা এটা অবশ্যই শুধু অপারেটিং ক্যাশ আউটফ্লো বা সিএফও তে দেখাইতে হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের সিএফও তেও দেখাইতে পারি, অথবা আমরা এটা দেখাইতে পারি কোথায়? সিএফএফ, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং ও দেখাইতে পারি। তার মানে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ যদি দেখাই, তাহলে আসলে একটা ফিগার 2 মিলিয়ন পুরোটাই ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ চলে যাবে। আর আদার ওয়ে 1.1 মিলিয়ন আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ দেখাচ্ছি, বিকজ দ্যাট ইজ দ্য রিডাকশন ইন লিজ লায়াবিলিটি। আর বাকি 0.9 মিলিয়ন যেটা ইন্টারেস্ট এক্সপেন্স, সেটা আমরা দেখাচ্ছি হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনে। সো এটা গেল ফাইন্যান্স লিজে। এখন ইউএস গ্যাপে অপারেটিং লিজটাও অ্যালাউ করে থাকে। ইন দ্যাট কেস আমরা কি করব? রিকগনাইজ ROU অ্যাসেট এন্ড লিজ লায়াবিলিটি। আমরা ROU অ্যাসেট কত? 10 মিলিয়ন, আর লিজ লায়াবিলিটি 10 মিলিয়ন, এটা শো করলাম। তারপরে কি করব আমরা? রিপোর্ট সিঙ্গেল লিজ এক্সপেন্স, স্ট্রেট লাইন অ্যালোকেশন অফ লিজ কস্ট। ধরেন আমরা 2 মিলিয়ন করে লিজ কস্ট দেখাইলাম। এন্টার ক্যাশ পেমেন্ট ইজ এ অপারেটিং ক্যাশ আউটফ্লো। সো আমরা এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সিএফও তে দেখাই দিলাম। তো তাহলে কি হচ্ছে যে আপনার যখন বছর শেষ হইতেছে, বছর শেষ হইলে আপনি লিজ পেমেন্ট করতেছেন, 10 মিলিয়ন থেকে আপনার অ্যাসেটও কমে যাবে, 2 মিলিয়ন কমে যাবে, লায়াবিলিটিও 2 মিলিয়ন কমে যাবে। এইভাবে করে আপনার আপনার এইটা হচ্ছে, সরি না, এগুলো আপনার যেটা থাকবে যে অ্যাসেট আর লায়াবিলিটি, এটা আপনার এইভাবেই থেকে যাবে। যখন আপনি ফুল পেমেন্ট হয়ে যাবে, তখন হচ্ছে কি আপনার এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এক্সেপশনটা কি? যখন আপনি কি হবে, এখানে আপনি 10 মিলিয়ন ROU ইউজ করতেছেন, আবার লিজ লায়াবিলিটি 10 মিলিয়ন, যখন আপনি অ্যাসেটটা ফেরত দিয়ে দিবেন, তখন কি হবে? আপনার ROU, রাইট অফ ইউজ অ্যাসেটটা ডাউন হয়ে যাবে, লায়াবিলিটিও চলে যাবে। আর এখানে আপনি রেগুলার বেসিসে যে কাজটা করবেন, সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে সিঙ্গেল লাইন আপনি জাস্ট লিজ এক্সপেন্স হিসাবে আপনি ইনকাম স্টেটমেন্টে খরচ দেখায় যাবেন। ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনেও আপনি লিজ এক্সপেন্স এটা দেখায় যাবেন। এখন যদি এমন হয় যে লিজটা হচ্ছে শর্ট টার্ম লিজ, and under IFRS leases where leased asset is of low value, যদি লো ভ্যালু হয় লিজ অ্যাসেটটা, বা হচ্ছে শর্ট টার্ম লিজ হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? ব্যালেন্স শিটে দেখানোর দরকার নাই। ঠিক আছে, শর্ট টার্ম কি? আপনি একটা গাড়ি ভাড়া নিলেন সে 3 মাসের জন্য, সেই ক্ষেত্রে আপনি আসলে ব্যালেন্স শিটে দেখাবেন না।
কারণ আপনি একটা কোম্পানি থেকে 3 মাস বা 6 মাসের জন্য আপনার অফিসের জন্য আপনি গাড়ি ভাড়া নিয়েছেন, আপনি মাসে মাসে কি করবেন, রেন্টাল এক্সপেন্স দিয়ে যাবেন। তখন কি করবেন, রিপোর্ট রেন্টাল এক্সপেন্স, রেন্ট পেমেন্ট ইজ অপারেটিং ক্যাশ আউটফ্লো। সো এটা সিএফও তে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সিএফও তে দেখাবেন, আর ইনকাম স্টেটমেন্টে রেন্ট এক্সপেন্স হিসেবে দেখায় দিবেন। ধরেন 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছরের জন্য একটা গাড়ি ভাড়া নেওয়া হয়েছে বা কোনো মেশিন ভাড়া নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা হয়। এখন আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে লিজের পার্সপেক্টিভ থেকে। নেক্সটটা হচ্ছে এক্সপ্লেইন দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অফ লিজেস ফ্রম লেজরস পার্সপেক্টিভ। হু ইজ লেজর? যে হচ্ছে লিজ দিচ্ছে, যে কোম্পানিটা লিজ দিচ্ছে সে হচ্ছে লেজর। তার পার্সপেক্টিভ থেকে আমরা কিভাবে রেকর্ডিং করব। সো আইএফআরএস ইউএস গ্যাপ অপারেটিং লিজ, যদি অপারেটিং লিজ হয়, আচ্ছা আমরা আইএফআরএস এ কি বলছিলাম, এটা অপারেটিং লিজ হয় না, ফাইন্যান্সিং লিজ হিসেবে দেখতে হয়, কিন্তু লেজরের পার্সপেক্টিভ থেকে অপারেটিং লিজ হইতে পারে। ঠিক আছে, লেজরের পার্সপেক্টিভ থেকে ইট ক্যান বি অপারেটিং লিজ, লিজের পার্সপেক্টিভ থেকে ওটা ফাইন্যান্স লিজ হবে। সো যদি এমন হয় যে এটা অপারেটিং লিজ ফ্রম লেজরস পার্সপেক্টিভ, ইন দ্যাট কেস ব্যালেন্স শিটে কি হবে, লেজরের ব্যালেন্স শিটে অ্যাসেটও থাকবে। অ্যাসেটটা কি থাকবে, অ্যাসেটটা লেজরের ব্যালেন্স শিটে থাকবে। আর অ্যাসেট যখন থাকবে ইনকাম স্টেটমেন্টে আপনার কি করতে হবে, রিপোর্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন লিজড অ্যাসেট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা চার্জ করতে হবে। ধরেন $10 মিলিয়ন ডলারের একটা মেশিন, সেই মেশিনটা একটা কোম্পানি, একটা লিজিং কোম্পানি সে পারচেস করলো, পারচেস করলে কি হবে, তার ব্যালেন্স শিটে এই $10 মিলিয়ন অ্যাসেটটা থাকবে। এখন সে এই অ্যাসেটটা লিজ আউট করতেছে বা রেন্ট আউট করতেছে কোনো একটা কোম্পানির কাছে। সো যখন রেন্ট আউট করবে, ধরেন 1 বছরের জন্য রেন্ট আউট করলো, সে হচ্ছে রেন্ট পাইলো হচ্ছে $2 মিলিয়ন। তাহলে এই যে রেন্টটা সে পাচ্ছে, এটা হচ্ছে রিসিভেবল, সেটা হচ্ছে আপনার লিজ ইনকাম হিসেবে দেখাবে ইনকাম স্টেটমেন্টে। আর যে অ্যাসেটটা সে ওন করতেছে, সেটা ধরেন যদি লাইফ হয় হচ্ছে গিয়ে 10 ইয়ার্স বা 10% করে যদি সে ডেপ্রিসিয়েশন চার্জ করে, তাহলে ধরেন ডেপ্রিসিয়েশন সে 1 মিলিয়ন চার্জ করলো। সো এটা কি, এটা তার ইনকাম, 2 মিলিয়ন তার হচ্ছে ইনকাম, আর এই 1 মিলিয়নটা কি, 1 মিলিয়ন হচ্ছে এক্সপেন্স। তাই তো, ইনকাম স্টেটমেন্টে ইনকাম হিসেবে আসবে 2 মিলিয়ন, এক্সপেন্স হিসেবে 1 মিলিয়ন। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি হবে, লিজ পেমেন্ট রিসিভড আর এন অপারেটিং ক্যাশ ইনফ্লো, তার মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনে এটা ইনফ্লো হিসাবে দেখাবে, লিজিং কোম্পানি যেহেতু। তাহলে $2 মিলিয়ন ক্যাশ ইনফ্লো। এখন যদি এটা হয় যে ফাইন্যান্স কাইন্ড অফ লিজ, তার মানে হচ্ছে কি এই অ্যাসেটের ওনারশিপ অর রিস্ক অথবা রেসপন্সিবিলিটি গুলা চলে যাচ্ছে লিজির কাছে, যে লিজ নিচ্ছে। সো আইএফআরএস ফাইন্যান্স লিজেস অ্যান্ড ইউএস গ্যাপ সেল টাইপ লিজেস, সেই ক্ষেত্রে কি হয়, রিমুভ লিজড অ্যাসেট ফ্রম ব্যালেন্স শিট, তার মানে লেজি তার ব্যালেন্স শিট থেকে অ্যাসেটটা রিমুভ করে ফেলবে, অ্যান্ড রিকগনাইজ লিজ অ্যাসেট, লিজ রিসিভেবল অ্যান্ড রিসিডুয়াল। তখন সে কি করবে, একটা হচ্ছে গিয়ে সে ওই অ্যাসেটটাকে, যে অ্যাসেটটা সে লিজ আউট করতেছে ওটা সে রিমুভ করে ফেলবে, রিমুভ করে যে আপনার ওইটা তো ধরেন একটা মেশিন ছিল, ওই মেশিনটা রিমুভ করে ফেললো, ধরেন মেশিন ফর এক্সাম্পল, মেশিনটা রিমুভ করে ফেললো 10 মিলিয়ন, সেটা সে ইনিশিয়ালি যখন পারচেস করেছিল তখন সেটা তার ব্যালেন্স শিটে ছিল, এখন কি করতেছে সে মাইনাস করে দিতেছে, এটা মাইনাস, মাইনাস করে সে এই যে লিজ দিল, লিজ দিলে তার এগেনস্টে তার লিজ রিসিভেবল আছে এবং রেসিডুয়াল আছে, সেইটাকে সে আবার রিকগনাইজ করবে তার অ্যাসেটের মধ্যে। তার মানে এখন কিন্তু সে মেশিনটাকে রিকগনাইজ করতেছে না, রিসিভেবল রিকগনাইজ করতেছে, এই যে রিসিভেবল, লিজ রিসিভেবল, লিজ রিসিভেবল অ্যান্ড রেসিডুয়ালটা সে এখানে রিকগনাইজ করতেছে। ইনকাম স্টেটমেন্টে কি করবে, রিপোর্ট ইন্টারেস্ট রেভিনিউ অ্যাজ লিজ রিসিভেবল, আপনার যে লিজ রিসিভেবল আছে অন লিজ রিসিভেবল, এটার উপরে যে ইন্টারেস্টটা হয় সেটা সে ইন্টারেস্ট রেভিনিউ হিসাবে দেখাবে। ইফ অ্যাপ্লিকেবল রিপোর্ট রেভিনিউ কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড সেলিং প্রফিট। সো এটার এগেনস্টে আপনার যে
যদি কোনো কস্ট অফ গুড সোল্ড থাকে বা সেলিং প্রফিট এখানে হয়, সেক্ষেত্রে সেটাও এখানে দেখাবে। ইন্টারেস্ট পোর্শন অফ দ্য লিজ পেমেন্ট রিসিভড ইজ either an operating or investing cash inflow. সো আপনি এটা চাইলে আইএফআরএস অনুযায়ী অপারেটিংও দেখানো যায় বা ইনভেস্টিং ক্যাশ ফ্লো হিসেবেও দেখানো যায়, বাট ইউএস গ্যাপে এটা শুধুমাত্র অপারেটিং ক্যাশ ইনফ্লো হিসেবে দেখাতে হবে। আর প্রিন্সিপাল যেটা রিসিভ করতেছে, ধরেন এখানে ইন্টারেস্ট রিসিভ করতেছে 0.9 মিলিয়ন, আর ধরেন প্রিন্সিপাল রিসিভ করতেছে 1.1 মিলিয়ন, তাহলে প্রিন্সিপালটা আপনার ইনভেস্টিং ক্যাশ ফ্লো হিসেবে দেখাবে বোথ আইএফআরএস আর হচ্ছে ইউএস গ্যাপ। কিন্তু 0.9 মিলিয়ন যেটা লিজ ইন্টারেস্ট রিসিভ করতেছে সেটা অপারেটিং আইএফআরএস বলতেছে যে আপনি এটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনও দেখাতে পারেন অথবা ইনভেস্টিংও দেখাতে পারেন। ইউএস গ্যাপ বলতেছে অনলি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনে এটা দেখাতে হবে। এখন ডাইরেক্ট ফাইন্যান্সিং, ইউএস গ্যাপে যদি এমন হয় যে ডাইরেক্ট ফাইন্যান্সিং লিজ হয়, সেই ক্ষেত্রে রিমুভ লিজড অ্যাসেট ফ্রম দ্য ব্যালেন্স শিট, রিকগনাইজ লিজ রিসিভেবল। তার মানে এখানে রেসিডুয়ালটা, এখানে ধরেন এখানে আপনার 5 ইয়ার্স লিজ হলে 5 ইয়ার্স পরে কিছু রেসিডুয়াল থাকতে পারে, সেটাও আপনি এখানে রিকগনাইজ করতেছেন, বাট এখানে আর রেসিডুয়ালের বিষয় নেই, জাস্ট লিজ রিসিভেবলটা আপনি রিকগনাইজ করবেন। রিপোর্ট ইন্টারেস্ট রেভিনিউ অন লিজ রিসিভেবল, ইনকাম স্টেটমেন্টে আমরা শুধুমাত্র ইন্টারেস্ট রেভিনিউটা রিকগনাইজ করব ফ্রম লেজর্স পার্সপেক্টিভ। ইন্টারেস্ট পোর্শন অফ দ্য লিজ পেমেন্ট রিসিভড ইন এন অপারেটিং ক্যাশ ইনফ্লো, তার মানে এই যে ইন্টারেস্ট পোর্শন যেটা সেটা আমরা সিএফও তে দেখাবো। রিসিভড অফ লিজ প্রিন্সিপাল এটা আমরা সিএফআই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এ দেখাবো। নেক্সট এলওএস, এখানে কি বলছে, কম্পেয়ার দ্য প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার অফ ডিফাইন্ড কন্ট্রিবিউশন, ডিফাইন্ড বেনিফিট, পেনশন প্ল্যান। ডিফাইন্ড কন্ট্রিবিউশন মানে কি, অর্থাৎ হচ্ছে পেনশনটা যখন পে করবে তখন সার্টেন বেনিফিট গুলো আগে থেকে বলে দিবে যে, সরি, ডিফাইন্ড কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে যে আপনার বেনিফিট কি হবে সেটা বলতেছে না, যে আমি এমপ্লয়ার প্রত্যেক বছর কত টাকা কন্ট্রিবিউট করবে সেটা বলে দিবে। আর ডিফাইন্ড বেনিফিট হচ্ছে রিটায়ারমেন্টের পরে কি কি বেনিফিট এমপ্লয়ি পাবে সেটা বলে দিবে। কন্ট্রিবিউশনটা ভেরিয়েবল থাকবে, দরকার অনুযায়ী কন্ট্রিবিউট করবে এমপ্লয়ার। Two common types of pension plan are defined contribution pension plan and defined benefit pension plan. Under defined contribution plan, a company contributes an agreed upon defined amount into the plan. The agreed upon amount is the pension expense. এই যে প্রত্যেক বছর agreed upon একটা amount contribute করবে, এটা হচ্ছে pension expense হিসেবে দেখানো হয়। The amount of the amount the company contributes to the plan is treated as operating cash outflow. তার মানে এটা সিএফও তে দেখানো হয় ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যানে। তার মানে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এগ্রি করছে, ওই অ্যামাউন্টটা সে আপনার কন্ট্রিবিউট করে দিবে প্ল্যানে, এইখানেই তার দায়িত্ব শেষ। Under defined benefit plan, the company makes promises of the future benefits to be paid to the employee during retirement. এই ক্ষেত্রে আপনার বলে দেয় কি, ডিফাইন্ড বেনিফিটের ক্ষেত্রে এমপ্লয়ি রিটায়ারমেন্টের পরে কি কি বেনিফিট পাবে, ও কন্ট্রিবিউট কত করবে সেটা বলে না। Estimating the eventual amount of obligation arising from the promise requires the company to make many assumptions, such as the employee's expected salary at retirement and the number of years the employee is expected to live beyond retirement. সো আপনার বেনিফিট গুলা যখন অ্যাসিউম করবেন, সে ফর এক্সাম্পল রিটায়ারমেন্টের পরে আপনি আজীবন সে $10,000 করে দেওয়া হবে ফর এক্সাম্পল, তাহলে এই আজীবনটা কতদিন এমপ্লয়ি বাঁচবে ওইটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে যে আপনার বেনিফিটটা কতটুকু দিতে হবে। ঠিক আছে, আপনি হয়তো মেডিকেল বেনিফিট দিবেন বলতেছেন, তাহলে মেডিকেল বেনিফিট ওই সময় তার ক্রিটিক্যালিটি কিরকম হবে সেটার উপরে বেস করে আপনার কিন্তু ভেরি করতেছে বেনিফিট, মানে আপনার কস্টটা কত হবে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাজাম্পশন ইউজ করা হয়, অ্যাজাম্পশন ইউজ করে ওইভাবে আপনার ফাইন্যান্সিংটা করে কোম্পানিগুলো, তখন পেনশন ফান্ডে ওইভাবে টাকাটা রাখে। The company estimates the future amount to be paid
and discounts the future estimated amount to present value. ফিউচারে কত টাকা দিতে হবে ওটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে ইউজিং এ রেট রিফ্লেক্টিভ অফ দ্য হাই কোয়ালিটি কর্পোরেট বন্ড ইয়েল্ড। তার মানে এই যে ফিউচারে যে পেমেন্টটা করতে হবে সেটাকে ডিসকাউন্টিং করার সময় কোন রেটটা ইউজ করে, হাই কোয়ালিটি কর্পোরেট বন্ডের ইয়েল্ড, টু ডিটারমাইন দ্য পেনশন অব্লিগেশন। The pension obligation is allocated over the employee's employment as part of pension expense. So pension obligation টা ডিটারমাইন করার পরে এমপ্লয়ি কতদিন আর চাকরি করবে তার উপরে বেস করে এটাকে আপনার অ্যালোকেট করা হয় ওভার দ্য এমপ্লয়মেন্ট। Most defined benefit pension plans are funded through a separate legal entity, typically a pension trust. তো ডিফাইন্ড বেনিফিটের ক্ষেত্রে নরমালি একটা পেনশন ট্রাস্ট তৈরি করা হয় এবং ওই ট্রাস্ট হচ্ছে গিয়ে এই হিসাব করে বলে যে পেনশন অব্লিগেশন এত আছে আর পেনশন অ্যাসেট অত আছে, তখন যে গ্যাপটা থাকে ওই গ্যাপটা নরমালি কোম্পানি ফাইন্যান্সিং করে দেয়। ধরেন আপনার যে ভবিষ্যতে বেনিফিট দিতে হবে তার এগেনস্টে আপনার অব্লিগেশনটা আছে হচ্ছে অব্লিগেশনের প্রেজেন্ট ভ্যালু ফর এক্সাম্পল 100 মিলিয়ন, আর হচ্ছে আপনার যে অ্যাসেট গুলো আছে পেনশন ফান্ডে অ্যাসেট আছে হচ্ছে ধরেন আপনার 97 মিলিয়ন, তখন কোম্পানি $3 মিলিয়ন ওই কি করবে ওই ফান্ডে আরো কন্ট্রিবিউট করবে সো দ্যাট অব্লিগেশন আর অ্যাসেটটা যাতে ম্যাচ করে যায়। এ কোম্পানি মেক্স পেমেন্ট ইনটু পেনশন ফান্ড and retirees are paid from the fund. The payment that a company makes into the fund are invested until they are needed to pay the retirees. তো এই যে ফান্ডে কন্ট্রিবিউট করতেছে এই ফান্ডটা কি হয়, যতক্ষণ পর্যন্ত পেমেন্ট করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ইনভেস্ট করা হয়। If the fair value of the fund asset is higher than present value of the estimated pension obligation, the plan has a surplus and the company's balance sheet will reflect a net pension asset. যদি এমন হয় যে পেনশনের অ্যাসেটটা প্রেজেন্ট ভ্যালু এই যে ফান্ডের যে অ্যাসেট এই ফান্ডটা যে তৈরি করা হলো ফান্ডের অ্যাসেট যদি কি হয় আপনার হায়ার দেন হয় হচ্ছে গিয়ে অব্লিগেশন, তাহলে কি হচ্ছে তাহলে কোম্পানি দেখায় তার ব্যালেন্স শিটে দেখায় হচ্ছে পেনশন অ্যাসেট। তার মানে ধরেন অ্যাসেট আছে $100 মিলিয়ন আর অব্লিগেশন হচ্ছে $90 মিলিয়ন, তাহলে পেনশন অ্যাসেটের পরিমাণ কত $10 মিলিয়ন। ভাইস ভার্সা যদি অ্যাসেটটা হয় হচ্ছে অব্লিগেশন থেকে কম তাহলে কি হবে পেনশন লায়াবিলিটি শো করবে। কনভার্সলি ইফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য এস্টিমেটেড পেনশন অব্লিগেশন এক্সিডস ফান্ড অ্যাসেট, the plan has a deficit and the company's balance sheet will reflect a net pension liability. যদি অপোজিট হয় ধরেন অ্যাসেট হচ্ছে আপনার 90 মিলিয়ন আর অব্লিগেশন হচ্ছে আপনার 100 মিলিয়ন, তাহলে কি হবে পেনশন লায়াবিলিটি নেট পেনশন লায়াবিলিটি কত 10 মিলিয়ন। Does a company reports either a net pension asset or a net pension liability? Each period, the change in the net pension asset or liability is recognized either in profit or loss or in other comprehensive income. এই যে নেট পেনশন অ্যাসেট বা লায়াবিলিটি এটা হচ্ছে আপনার এইটা না আসলে নেট পেনশন অথবা অ্যাসেট অথবা লায়াবিলিটি না, রেদার চেঞ্জেস ইন নেট। ধরেন এই বছর আছে হচ্ছে গিয়ে আপনার $10 মিলিয়ন নেট অ্যাসেট লায়াবিলিটি, নেক্সট ইয়ারে এই লায়াবিলিটিটা বেড়ে 12 মিলিয়ন হয়ে গেল, তাহলে এই যে ডিফারেন্সটা 2 মিলিয়ন এইটা আপনার কোথায় দেখানো হবে, এটা দেখানো হয় হচ্ছে গিয়ে আপনার ইনকাম স্টেটমেন্টে অথবা আদার কম্প্রিহেন্সিভ ইনকামে। Similar to other form of employee compensation for a manufacturing company, the pension expense related to production employees is added to inventory and expensed through cost of sales. সো আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আরেকটা প্র্যাকটিস থাকে সেটা হচ্ছে অনেক সময় এই যে পেনশন এক্সপেন্সটা রিলেটেড টু প্রোডাকশন এমপ্লয়িজ ওইটা কি হয় ইনভেন্টরির মধ্যে অ্যাড করে দেয়, অ্যাড করে ওটা কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে চার্জ করে দেয়। For employees not involved directly in the production process, the pension expense is included with salaries
and other admin expenses. Therefore, pension expense is not directly reported on the income statement. Rather, extensive disclosures are included in the নোটস টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আপনার ইনভেন্টরির মধ্যে প্রোডাকশনের ক্ষেত্রে আর অন্য ক্ষেত্রে আপনার যেহেতু এটা স্যালারিজ এবং আদার অ্যাডমিন এক্সপেন্সের মধ্যে ঢুকে থাকে, সেই কারণে কি হয় যে এটা আপনার সরাসরি রিপোর্ট থেকে দেখা যায় না। ওইটা আপনাকে দেখার জন্য কি করতে হয়, ফুট নোট থেকে আরো ডিটেলসটা পাওয়া যায়। এখন আমরা কিছু রেশিও দেখি, ক্যালকুলেট, ইন্টারপ্রেট লেভারেজ অ্যান্ড কাভারেজ রেশিও। সো লেভারেজ এবং কাভারেজ রেশিও গুলো আমরা দেখি। এই রেশিও গুলো আমরা আবার রেশিও অ্যানালাইসিসের মধ্যে অলরেডি কভার করেছি, ইটস জাস্ট রিপিটেশন। সো এই লেভারেজ রেশিও কোনগুলা? লেভারেজ রেশিও হচ্ছে ডেট টু অ্যাসেট রেশিও। তো টোটাল ডেটকে আমরা টোটাল অ্যাসেট দিয়ে ডিভাইড করলে যে রেশিওটা পাই সেটাকে আমরা বলি ডেট টু অ্যাসেট রেশিও। আর এটা হচ্ছে ডেট টু ক্যাপিটাল রেশিও। এটা কোনটা? টোটাল ডেটকে আমরা যদি টোটাল ডেট প্লাস শেয়ার হোল্ডার্স ইকুইটি, দ্যাট মিনস হচ্ছে টোটাল ক্যাপিটাল দিয়ে ডিভাইড করি, তাহলে ডেট টু ক্যাপিটাল রেশিওটা পাই। ডেট টু ইকুইটি রেশিও, টোটাল ডেটকে আমরা যদি টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা ডেট টু ইকুইটি রেশিও পাই। এই তিনটা রেশিওই আপনার যত কম তত ভালো। তত ভালো মিনস হচ্ছে তত হচ্ছে গিয়ে কোম্পানি সলভেন্সি হায়ার। Financial leverage ratio, average total asset divided by average shareholders equity. টোটাল অ্যাসেটকে আমরা যদি শেয়ার হোল্ডার্স ইকুইটি দিয়ে ডিভাইড করি তখন হচ্ছে আমরা পাই হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিও। এইটাও আপনার যত কম হবে ততই আপনার ভালো। তার মানে কম কখন হবে? যখন হচ্ছে আপনার ইকুইটি, ধরেন টোটাল অ্যাসেট হচ্ছে 100 মিলিয়ন, ইকুইটিও 100 মিলিয়ন, তাহলে 1 হবে। 1 এর নিচে তো আর নর্মালি হইতে পারবে না। আর কাভারেজ রেশিও গুলো কি? আমাদের ইন্টারেস্ট কাভারেজ রেশিও হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই ইন্টারেস্ট পেমেন্ট। সো এখানে আমরা কি দেখি যে আমাদের যে আর্নিংটা হচ্ছে সেটা ইন্টারেস্ট পেমেন্টের জন্য কতটুকু সাফিসিয়েন্ট। সো এইটা যত বেশি হাই হয়, কাভারেজ রেশিও যত হাই হবে তত ভালো, আর লেভারেজ রেশিও যত কম হবে তত ভালো। লেভারেজ রেশিও ডাউন ইজ গুড, আর কাভারেজ রেশিও হায়ার ইজ গুড। ফিক্সড চার্জ কাভারেজ রেশিও ইবিআইটি প্লাস লিজ পেমেন্ট ডিভাইডেড বাই ইন্টারেস্ট পেমেন্ট প্লাস লিজ পেমেন্ট।